মাসুদ রানা সিরিজের গল্প চারিদিকে শত্রু পর্ব ৪। ল্যাংলি, ভার্জিনিয়া। সিআইএ হেডকোয়ার্টার। গোপনীয়তা রক্ষার জন্য হেডকোয়ার্টারের ভেতর আলাদা একটা অফিসই তৈরি করে ফেলা হয়েছে। মোট ৩টে কামরা: অপারেশন রুম, রিসেপশন রুম আর রেস্ট রুম। অপারেশন রুমে রয়েছে সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থা সহ খুদে কম্পিউটার। রিসেপশনে আছে ওয়্যারলেস টেলিফোন, টিভি আর ইন্টারকম। রেস্ট রুমে সোফা আর নরম বিছানা। এই অফিসে যারা কাজ করবে বাইরের কেউ তাদের চেহারা দেখার সুযোগ পাবে না, কাজের ফাঁকে এখানেই তারা বিশ্রাম নেবে। সিআইএ চিফ রবার্ট মর্গ্যান অপারেশন রুমে ঢুকলো, পেছনে প্রাইভেট সেক্রেটারি লিলিয়ান গ্রে। রবার্ট মর্গ্যান যেন নিরেট সোনা দিয়ে তৈরি ভিন গ্রহের কোনো প্রাণী। ৬৫ বছর বয়সেও চেহারায় বার্ধক্যের ছাপ পড়েনি। তার চুল, ভুরু, গায়ের রং ইত্যাদি সবই সোনালি, শুধু চোখের তারায় ঘোলাটে একটা ভাব আছে আর সাদা অংশটায় চিকন টকটকে লাল কিছু রেখা। তার এই চোখ জোড়াই ফাঁস করে দেয় যে তিনি অশুভ আর অমঙ্গলের সান্নিধ্যে সময় কাটান। চক্রান্ত আর ষড়যন্ত্রের জাল পাতাই তার পেশা। বিনয়ী, সদালাপী, মিশুক আর খোশ মেজাজি বলে সুনাম রয়েছে ভদ্রলোকের। পৃথিবীর বুক থেকে কাউকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার সময়েও তার মুখে মিষ্টি এক টুকরো হাসি লেগে থাকে। রাষ্ট্রের যাবতীয় গোপন ব্যাপার যাতে ফাঁস না হয় সেদিকটাও দেখতে হয় সিআইএকে, তাই এমনকি খোদ প্রেসিডেন্টের কাছেও অনেক বিষয়ে চেপে যান রবার্ট মর্গ্যান। জিওনিস্ট ইন্টেলিজেন্সের চিফ আইজ্যাক ময়নিহান এর কথাই ধরা যাক। ময়নিহান যে যুক্তরাষ্ট্র ভার্জিনিয়াতে এসেছেন প্রেসিডেন্টকে তা জানানো হয়নি। লিলিয়ান গ্রের বয়স ৩৫, পাটখড়ির মতো রোগা আর তালগাছের মতো লম্বা। রক্তমাংসের কম্পিউটার বলা হয় তাকে। একবার যা শেখে তা আর কখনো ভোলে না। রবার্ট মর্গ্যান চিরকুমার, লিলিয়ানও চিরকুমারী। ওরা নাকি পরস্পরকে ভালোবাসে, বলাই বাহুল্য এটা একটা টপ সিক্রেট ইনফরমেশন। অপারেশন রুমের দেয়ালগুলো ম্যাপ দিয়ে ঢাকা। ইউরোপিয়ান, রাশিয়া, ব্যারেন্ট সি, আর্কটিক ওশন, মস্কো মেট্রো সিস্টেম আর মস্কো স্ট্রিট প্ল্যান। ইসরায়েলি পাইলট পিটি ডাভ যেখানে আছে, যে পথ দিয়ে পালিয়ে আসবে সবই দেখানো হয়েছে ম্যাপে। ম্যাপগুলোর সামনে দাঁড়িয়ে পড়লেন রবার্ট মর্গ্যান, দাঁত দিয়ে কামড়ে ধরেছেন লম্বা পাইপ। একটু পরই পেছনে পায়ের আওয়াজ পেলেন তিনি। অপারেশন রুমে ঢুকলেন জিওনিস্ট ইন্টেলিজেন্সের চিফ আইজ্যাক ময়নিহান। পিছু পিছু এলো তার প্রাইভেট সেক্রেটারি ফিদি আইরিন। ময়নিহানকে তরুণী বলা যায়, মাত্র ৪২ বছর বয়স। সিনেমার নায়কদের মতো চেহারা, অভিনয়ের ঢঙে কথা বলেন, দেখলে মনে হয় তার সব কিছুই যেন কৃত্রিম। কালো চুল, স্বাস্থ্য ভালো, দেখে বোঝার উপায় নেই ভদ্রলোক হার্টের রোগী। ২বার অ্যাটাক হয়ে গেছে, আরেকবার হলে বাঁচবেন না। ভদ্রলোক অত্যন্ত দাম্ভিক, ঘনিষ্ঠ বন্ধুকেও সন্দেহের চোখে দেখেন। ফিদি আইরিন সুন্দরী, মাত্র ২৬ বছর বয়স তার। মিশরে জন্ম, সেখানেই বড় হয়েছে। ইসরায়েলের পক্ষে বছর ৫ গুপ্তচর হিসেবে কাজ করার পর তেল আবিবে পালিয়ে যায়। মিশরীয় জেনারেলরা আইরিন যাদের রক্ষিতা ছিল এখনও তাকে ভুলতে পারেনি। অপারেশন রুমে আরও ২জন লোক রয়েছে, দুজনেই সিআইএ এজেন্ট। একজনের নাম হ্যারিসন, ইউএস এয়ারফোর্সের প্রাক্তন অফিসার সে। হ্যারিসনের অধীনেই মিগ চালাবার ট্রেনিং পেয়েছে পিটি ডাভ। দ্বিতীয় এজেন্টের নাম টল ব্যাট, ইউএস নেভির প্রাক্তন অফিসার। যে যার ডেস্কে বসে টেলিফোনে কথা বলছে তারা। কফি চলবে? ময়নিহানের সাথে করমর্দন সেরে জানতে চাইলেন মর্গ্যান। নাকি? ধন্যবাদ, হ্যাঁ কফি, বললেন জিওনিস্ট ইন্টেলিজেন্স চিফ। অপারেশন রুমের লাগোয়া ক্ষুদে একটা কিচেনও আছে, সেদিকে পা বাড়ালো লিলিয়ান। স্মিত হেসে তাকালো আইরিনের দিকে। এসো না, গল্প করি। বস ময়নিহানের দিকে চট করে একবার তাকালো আইরিন। ময়নিহান সবার চোখকে ফাঁকি দিয়ে একটা চোখ টিপলেন। ইঙ্গিতটা কিসের তা অবশ্য আন্দাজ করা কঠিন, তবে এটাকে প্রেমের স্থূল ও বহিঃপ্রকাশ বলা যাবে না। লিলিয়ানের পিছু পিছু কিচেনে গিয়ে ঢুকলো আইরিন। ফোনের রিসিভার নামিয়ে রেখে প্রাক্তন এয়ারফোর্স অফিসার হ্যারিসন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার হাতে একটা ওয়েদার ফটোগ্রাফ। এটা আর্কটিক এলাকার আবহাওয়ার ছবি, উপগ্রহ থেকে তোলা হয়েছে। একটা মই বেয়ে দেয়ালের বেশ অনেকটা উপরে উঠে গেল হ্যারিসন। পিন দিয়ে আর্কটিক ম্যাপের পাশেই ফটোটা আটকালো। প্রতিটি ম্যাপের পাশে সেই এলাকার ওয়েদার ফটোগ্রাফ সাঁটা রয়েছে। ময়নিহান আর মর্গ্যান, দুই ইন্টেলিজেন্স চিফ, রাশিয়ার ম্যাপের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ম্যাপে শুধু রাশিয়ার ইউরোপিয়ান অংশটুকু দেখানো হয়েছে। দুজনেই একদৃষ্টে তাকিয়ে আছেন, খুঁটিয়ে দেখছেন সোভিয়েত রাশিয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ানদের এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে হবে পিটি ডাফকে। অবশ্য সে যদি বিলিয়ার্ড থেকে ইয়ারকিং নিয়ে আকাশে উঠতে পারে। ম্যাপের গায়ে অসংখ্য রঙিন পিন আর রিবন দেখা যাচ্ছে। এই পিন আর রিবনের তাৎপর্য যারা জানে, হার্টবিট তাদের বাড়বেই বাড়বে।
ম্যাপের মাথার কাছে পোলার প্যাক, ওখানে একটা রিবন রয়েছে। বিরাট আকৃতির অনেকগুলো লুপ তৈরি করে ওপর দিকে উঠে গেছে রিবনটা। এই রিবন রাশিয়ান চিহ্নিত করছে। রাশিয়ান প্রতিরক্ষা ব্যবস্থার এই অংশটাকে নিয়ে উদ্বিগ্ন হবার তেমন কোনো কারণ নেই পিটি ডাভের, কিন্তু দুই ইন্টেলিজেন্স চিফের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এক ঝাঁক খুদে পিন। নীল পিনগুলো প্রত্যেকটা এক একটা বিমান ঘাঁটি, আর লাল রিং বা বৃত্তগুলো প্রত্যেকটা এক একটা মিসাইল ঘাঁটি। প্রতিটি ফাইটার স্টেশনকে 24 ঘন্টা সতর্ক অবস্থায় রাখা হয়। মাত্র কয়েক মিনিটের নোটিসে কম করেও 12টা ফাইটার আকাশে উঠে আসতে পারে। বিমান ঘাঁটিগুলো মারমানস্ক থেকে সোভিয়েত ইউনিয়নের উত্তর উপকূল ধরে পশ্চিম দিকে আর্চেঞ্জেলস্ক এর পূব দিকে 1500 মাইল সেই তাইমির পেনিনসুলা পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রতি জোড়া ঘাটির মাঝখানে 100 মাইলের মতো দূরত্ব। পিনগুলোর নিচে লাল বৃত্তের দুটো রেখা। এক জোড়া বৃত্তের মাঝখানে দূরত্ব 100 মাইলের কিছু কম হবে। রেখা দুটো পিনগুলোর মতোই একই পথ ধরে এগিয়ে একই এলাকায় শেষ হয়েছে। প্রতিটি মিসাইল ঘাঁটিতে সম্ভবত 12টা বা তারও বেশি সারফেস টু এয়ার আর ইনফ্রারেড মিসাইল আছে। নিক্ষেপ করা হয় কংক্রিটের তৈরি প্যাড থেকে। দুটো মিসাইল ঘাঁটির মাঝখানে, এখানে তার উল্লেখ না থাকলেও, মিসাইলবাহী ট্রাক রয়েছে। প্রতিটি কনভয়ে অন্তত 6টা মিসাইল থাকবেই। প্রতিটি মিসাইল ঘাঁটিতে রাডার সিস্টেম আছে, সেগুলো সেন্ট্রাল রাডার কন্ট্রোলের সাথে সংযুক্ত। ডেটা আর ইনফরমেশন সেন্ট্রাল রাডার কন্ট্রোলে প্রসেস করা হয়। লাল বৃত্ত দিয়ে তৈরি রেখা দুটোর দিকে সম্মোহিতের মতো তাকিয়ে আছেন সিআইএ চিফ। একটা রেখা উপকূল ধরে এগিয়ে গেছে, অপরটা 300 মাইল ভেতর দিকে প্রথমটার সাথে সমান্তরালভাবে এগিয়েছে। মিসাইল ঘাঁটির এই লাইন দুটো এমন একটা রাডার ব্যবস্থার সাথে সংযুক্ত, যে ব্যবস্থায় সোভিয়েত রাশিয়ার প্রতি ইঞ্চি আকাশে সর্বক্ষণ তীক্ষ্ণ নজর রাখা যায়। পিটি ডাফকে এয়ার কিং নিয়ে প্রতিটি রেখা পেরোতে হবে, এড়িয়ে যেতে হবে বিমান ঘাঁটির ফাইটার স্কোয়াড্রন আর মিসাইলগুলোকে। এরপরও আছে সোভিয়েত স্পাই ট্রলার, রেড ব্যানার নর্দার্ন ফ্লিটের মিসাইল ক্রুজার আর সাবমেরিন। ম্যাপে এখনও এগুলোর পজিশন চিহ্নিত করার কাজ শেষ করেনি টলব্যাট। জিওনিস্ট ইন্টেলিজেন্স চিফ ময়নিহান লক্ষ্য করলেন মর্গ্যান তার দিকে তাকিয়ে আছেন। কি বুঝছেন জানতে চাইলেন তিনি। সংখ্যায় খুব বেশি ওগুলো, বললেন মর্গ্যান। হ্যাঁ, ভুরুজোড়া কপালে তুললেন ময়নিহান। কিন্তু তার মানে কি আপনি বলতে চাইছেন পিটির কোনো সুযোগ নেই? সরাসরি কোনো উত্তর না দিয়ে সিআইএ চিফ বিড়বিড় করে বললেন, বেচারা, ওর জন্য আমরা শুধু প্রার্থনা করতে পারি। পিটি ডাফকে জীবনে এই প্রথম আর শেষবার দেখছে সলভিনা। তার চোখে পিটি একজন অসম সাহসী বীর, দেশকে ভালোবেসে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে এসেছে। বাবার আত্মত্যাগের সাথে পিটির আত্মত্যাগের পার্থক্যটুকু পরিষ্কার দেখতে পায় সে। বাবা প্রতিশোধ নিতে চাইছেন বলে আত্মত্যাগের জন্য প্রস্তুত হয়েছেন, কিন্তু পিটি কারো ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এখানে আসেনি। নিখাদ দেশপ্রেমী তাকে এই ঝুঁকি নিতে উদ্বুদ্ধ করেছে। পিটির প্রতি শ্রদ্ধায় ছেয়ে যায় তরন্তর। একটা ছেলেকে ভালোবাসে সলভিনা। সে কমিউনিস্ট পার্টির প্রভাবশালী এক সদস্যের একমাত্র ছেলে। সলভিনাকে বিয়ে করার জন্য ছেলেটা পাগল। বছর কয়েক ধরে চেষ্টার পর মা বাবাকে এই বিয়েতে রাজিও করিয়েছে সে। সলভিনার মনে একটা আশা, বাবার সাথে সেও যদি বিপদে পড়ে, তার প্রেমিক তাকে যেভাবে হোক রক্ষা করবে। একটু আভাসও দিয়ে রেখেছে সলভিনা। বলেছে, আমরা ইহুদি, কাজেই বিনা দোষে শাস্তি ভোগ করা আমাদের কপালের লিখন। তেমন কিছু যদি ঘটে। সলভিনাকে আশ্বাস দিয়ে ছেলেটা বলেছে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, অন্তত আমি বেঁচে থাকতে নয়। ভালোবাসে বটে, কিন্তু সব কিছু বিলিয়ে দেয়নি সলভিনা। জানে বেশি ঘনিষ্ঠ হলে তার উপর ওর আর অতটা আকর্ষণ থাকবে না। কিন্তু পিটি ডাভের ব্যাপারটা আলাদা। বীর পুরুষের দেখা পাওয়া ভাগ্যের কথা। এই দুর্লভ সুযোগ বারবার আসে না জীবনে। কি চাই ইহুদি বীর? কি পেলে খুশি হয় সে? কি আমি দিতে পারি তাকে? কি আছে আমার যা দিয়ে তাকে শ্রদ্ধা জানাই? ড্রেসিং রুমে পায়চারি করছে সলভিনা আর ভাবছে, পিটি ডাফকে দেওয়ার মতো কিছুই নেই তার। এই উপলব্ধি তাকে অস্থির করে তুলল। তারপরই দুষ্টুমি মাখা লাজুক এক ছেলেতে হাসি ফুটল তার ঠোঁটে। নেই সত্যি, আবার আছেও। একটা মেয়ের সবচেয়ে বড় যে সম্পদ, যা পেলে বীর পুরুষরাও কৃতজ্ঞ বোধ করে, আত্মহারা হয়ে ওঠে আনন্দে। পিটি ডাভ আমার সেই সম্পদ দুহাত ভরে নিক না তুলে। যদি নেয় আমি তাহলে ধন্য হই, কিন্তু নেবে কি, নাকি আমার দান ফিরিয়ে দেবে অবহেলার সাথে? এই সময় খুলে গেল দরজা। ঘরে ঢুকলো পিটি ডাফ ওরফে মাসুদ রানা। তুমি আমাকে সাজাবে তাই না? জানতে চাইল ও। কিন্তু শর্ত আছে।
আড়ষ্ট হাসি দেখা গেল সলভিনার ঠোঁটে। আমাকে আপনি গল্প শোনাবেন? কাজ শুরু করো, বলল রানা। আমিও গল্প শুরু করি, ঠিক আছে? পেছন ফিরল রানা, দরজাটা বন্ধ করে দিল। শিরশিরে একটা আনন্দঘন অনুভূতি ছড়িয়ে পড়ল সলভিনার সারা শরীরে। তার দিকে ফিরল রানা। কি করতে হবে আমাকে? একটা সুটকেসের দিকে তাকালো সলভিনা। ওতে আপনার ইউনিফর্ম আছে, পরতে হবে। তার আগে আপনার শরীরের কয়েক জায়গায় প্যাড লাগাতে হবে। যে লোকের ছদ্মবেশ নেবেন আপনার চেয়ে একটু মোটা সে। জুলফির নিজেটা চুলকালো রানা, চেহারায় একটু ইতস্তত ভাব। হ্যাঁ, নিস্তব্ধতা ভেঙে বলল সলভিনা। যা পরে আছেন সব খুলে ফেলতে হবে। শার্টের বোতাম খুলতে শুরু করলো রানা। বলল, সেই পুরনো গল্প। অপরাধী মনে হলো রানার নিজেকে, কিন্তু এছাড়া মানে? চোখ বড় বড় করে তাকালো সলভিনা। বারে, গল্প শুনতে চাইলেন না? একটা ছেলে আর একটা মেয়ে, কেউ তারা কাউকে ভালো করে চেনে না। বন্ধ একটা ঘরে একদিন তারা আটকা পড়ল। পিটি ডাভের অভিনয় করছে রানা। মেঝেতে হাঁটু গেড়ে বসে সুটকেস খুলছিল সলভিনা। ঘাড় ফিরিয়ে রানার দিকে তাকালো। কৌতূহলে ঝিক করে উঠল তার চোখের তারা। জানতে চাইল, তারপর? তারপর যা হয় শুনতে চেও না, তার চেয়ে এসো হাতে কলমে। নিজেকে কিল মারতে ইচ্ছে করলো রানার। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সলভিনা। থরথর করে কাঁপছে ওর সারা শরীর। এই ছদ্মবেশী MiG-31-এর কাছে পৌঁছাবার সবচেয়ে বিশ্বস্ত পাসপোর্ট। কড়া নিরাপত্তার জালকে ফাঁকি দিতে হলে একটাই উপায়, ওই জালের একটা অংশ হয়ে যাওয়া। 1 ঘন্টা পর আবার যখন দরজা খুলল রানা, আসছি বলে বেরিয়ে গেল সলভিনা। ফিরল কৈভিস্তু আর কর্নিচয়কে সাথে নিয়ে। ইতিমধ্যে ইউনিফর্ম পরে নিয়েছে রানা, শুধু চেহারা বদল করার কাজটা বাকি আছে। সলভিনা কাজ শুরু করলো। তাকে পরামর্শ দিয়ে সাহায্য করলো কৈভিস্তু আর কর্নিচয়। প্রথমে ওর চুল আরও ছোট করা হলো। কৈভিস্তু মন্তব্য করলো, এতে করে তোমার ফ্লাইং হেলমেটের ভেতর যে কন্ট্যাক্টগুলো আছে সেগুলো তোমার ব্রেন ওয়েভ ভালোভাবে রিসিভ করতে পারবে। রানা জানে হেলমেটের ভেতরে ওই কন্ট্যাক্টগুলোই ওয়েপন্স সিস্টেম কন্ট্রোল করবে, ওর ব্রেন ওয়েভ পাঠিয়ে দেবে রাডার, মিসাইল বা কামানে। সবশেষে আয়নার সামনে দাঁড়ালো রানা। অচেনা মুখ, জীবনে কখনো দেখেনি। পরনে খয়েরি শার্ট, গাঢ় রঙের টাই, ইউনিফর্ম, বুকের কাছে উজ্জ্বল ব্যাজ। ভেরি গুড, বলল কৈভিস্তু। সোফায় বসে রয়েছে সে। একই সোফার হাতলে বসেছে সলভিনা। ক্যাপ্টেন দিমিত্রি অদ্রিক, মিলিটারি ইন্টেলিজেন্সের সিকিউরিটি সাপোর্ট ইউনিট বর্তমানে দায়িত্ব পালন করছো? মেজর রাভিকের অধীনে, বলল রানা। রাভিক একজন কেজিবি মেজর। বিলিয়ারিস্ক MiG-1 প্রজেক্টের সিকিউরিটি তার দায়িত্ব। গুড, ভেরি গুড, সন্তুষ্ট দেখালো কৈভিস্তুকে। তোমার অপারেশনাল ব্যাকগ্রাউন্ড সব মনে আছে তো? মাথা ঝাঁকালো রানা। ওয়ান্ডারফুল, এবার একটু হাঁটাহাঁটি করো, ইউনিফর্মের সাথে মানিয়ে নাও নিজেকে। ঠোঁটে মৃদু হাসি নিয়ে পায়চারি শুরু করলো রানা। কয়েক মুহূর্ত তীক্ষ্ণ চোখে ওকে দেখল কৈভিস্তু। তারপর বলল, না, ওভাবে না, তোমার 2 হাতের 2টো আঙ্গুল বেল্টে গোজা থাকবে, এভাবে। দেখিয়ে দিল সে। তাকে অনুকরণ করলো রানা। হ্যাঁ, হয়েছে। শুধু একটা কথা মনে রাখতে হবে তোমাকে পিটি। গার্ডরা মিলিটারি ইন্টেলিজেন্সের একজন ক্যাপ্টেনের কাছ থেকে ঠিক যে আচরণ আশা করে তা যদি না করতে পারো তুমি ধরা পড়ে যাবে। গার্ডরা জানে মিলিটারি ইন্টেলিজেন্সের লোক মানে গোয়ার, রকচটা, দাম্ভিক আর নিষ্ঠুর। সুযোগ পেলে অন্তত 2-4 জনকে ধমক দিতে ছাড়বে না। কারো বোতাম ভাঙা, কারো ক্যাপ বাঁকা হয়ে আছে, কেউ হয়তো হাই তুলছে, এ ধরনের কিছু না কিছু তোমার চোখে পড়বেই। কাউকে সিগারেট ফুঁকতে দেখলে কষে একটা চর মেরে বসবে। দেখবে ওরা তোমাকে সন্দেহ করা তো দূরের কথা, শ্রদ্ধা করতে শুরু করেছে। আবার মাথা ঝাঁকালো রানা। কৈভিস্তুর পরামর্শগুলো গুরুত্বের সাথে নিচ্ছে ও। এসব তার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল। এবার তুমি বসো পিটি। বসার আগে হাত দিয়ে চেয়ারটা মুছল রানা। আঙুলে ধুলো লেগেছে কিনা পরীক্ষা করলো। বসার পর পায়ের ওপর পা তুলে দিল। সরাসরি সম্পূর্ণ শিথিল। কারো দিকে না তাকিয়ে পকেট থেকে বের করলো রূপালি একটা সিগারেট কেস আর লাইটার। এ দুটো শুধু নির্দিষ্ট কয়েকটা দোকানে কিনতে পাওয়া যায়। কিনতে হলে খদ্দেরকে কেজিবি বা মিলিটারি ইন্টেলিজেন্সের লোক হতে হবে। ভুরু বা মুখের কোনো রেখা না কাঁপিয়ে সিগারেট ধরালো রানা। হাততালি দিল কর্নিচয়। নিখুঁত, একেবারে নিখুঁত। কে বলবে তুমি স্পাই নও? এত সহজে আরেকজনের আচরণ রপ্ত করা, এটা তোমার একটা জন্মগত গুণ, কাজে লাগানো উচিত। বিনয়ের মৃদু হাসি দেখা গেল রানার ঠোঁটে। তোমার কাগজপত্র সব পেয়েছো তো? জানতে চাইল কৈভিস্তু। মাথা ঝাঁকালো রানা।
ক্যাপ্টেন অদ্রিকের জিআরইউ মিলিটারি ইন্টেলিজেন্স আইডি কার্ড, ট্রান্সমিট পেপার সহ বাকি সবই সলভিনার কাছ থেকে নিয়ে পকেটে ভরেছে ও। নকল ডকটেক্স মোটা চেইনে গলার সাথে ঝুলছে। কর্নিচয়, এবার তোমার পালা, বলল কৈভিস্তু। পথ বাতলাও। শিরদাঁড়া খাড়া করে বসল কর্নিচয়। গেটে গার্ডের সংখ্যা আরও অনেক বেড়েছে, বলল সে। কেজিবির সাধারণ ট্রুপস ওরা, সিকিউরিটি সাপোর্ট গ্রুপের কাউকে ওখানে দায়িত্ব দেওয়া হয়নি। কেন? জানতে চাইল রানা। কাজ ঝাঁকালো কর্নিচয়। ঠিক জানি না, তবে মনে হয় গেটেও মিলিটারি ইন্টেলিজেন্সকে দায়িত্ব দিলে মেজর রাফিক অপমান বোধ করবেন। দুই ডিপার্টমেন্টের মধ্যে সম্মানের লড়াই তো লেগেই আছে। পেরিমিটার ফেন্স সম্পর্কে বলুন, জানতে চাইল রানা। ওয়াচ টাওয়ারে প্রচুর গার্ড, উপচে পড়ার মতো অবস্থা, বলল কর্নিচয়। বেড়ার ভেতর দিকে শিকারি কুকুর টহল দিচ্ছে প্রতি 10 মিনিটে একবার। কাঁটাতারের এই বেড়া আসলে একটা নয়, পাশাপাশি দুটো। তাছাড়া আপনি যখন ওখানে পৌঁছবেন কুকুরগুলোকে তার আগেই ছেড়ে দেওয়া হবে। আমি বলতে চাইছি, বেড়া কেটে ভেতরে ঢোকার কথা কোনো পাগলও ভাববে না। একজোড়া ওয়াচ টাওয়ারের মাঝখানে 100 গজ দূরত্ব। আপনাকে অন্তত 4টে ওয়াচ টাওয়ার পাশ কাটাতে হবে। ভাব দেখাবে যেন তুমি বেড়া পরীক্ষা করছো, রানাকে পরামর্শ দিল কৈভিস্তু। আর হ্যাঁ, টাওয়ারের গার্ডদের ধমকাবে, জিজ্ঞেস করবে ওরা কেউ ঘুমাচ্ছে কিনা। বলে যাও কর্নিচয়। গেটের কাজটা দিন হয়ে আছে আলোয়, দূর থেকেই আপনাকে ওরা দেখতে পাবে। আউটার গেট আসলে একটা ব্যারিয়ার, তারপরেই গার্ড পোস্ট। ওখানে ওরা আপনার কাগজপত্র দেখতে চাইবে। আপনাকে দেখে ভারী অবাক হবে ওরা, কারণ চিনতে পারবে না, তবে মিলিটারি ইন্টেলিজেন্সের ব্যাচ দেখে পিলে চমকে যাবে ওদের। এরপর আবার আপনাকে থামতে হবে মেস গেটে। গেটে তালা মারা থাকবে, গার্ডরা থাকবে ভেতর দিকে। গেট খোলার আগে ওরা আপনার কাগজ দেখতে চাইবে। কৈভিস্তুর দিকে তাকালো রানা। চিন্তার কিছু নেই, বলল কৈভিস্তু। স্পেশাল গ্রুপের চলতি হপ্তার কাগজ আর আইডেন্টিফিকেশন চেক করে দেখেছি আমরা, তোমারগুলো সব ঠিক আছে। কর্নিচয় হেলান দিল সোফায়। তার বদলে কৈভিস্তু কথা বলে গেল। মেস গেট পেরিয়ে ভেতরে ঢোকার পর আর দেরি করো না, সরাসরি এয়ারফিল্ডের দিকে চলে যাবে। তোমার মাথার উপর হয়তো হেলিকপ্টার চক্কর দেবে, কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই। ইউনিফর্ম দেখে সরে যাবে ওরা। এরপর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। আগেই বলেছি, এই বিল্ডিংয়ের লাগোয়া হ্যাঙ্গারে MiG-31 রয়েছে। বিল্ডিংয়ের বাইরে সিকিউরিটি গার্ড আছে। এখানেও তোমাকে কাগজপত্র দেখাতে হবে। কিন্তু যেহেতু তুমি বিলিয়ারস্কের কেজিবি হেডকোয়ার্টারে ঢুকতে যাচ্ছ, কেউ ভুলেও ধারণা করবে না তুমি ওখানের লোক নও। কৈভিস্তু হাসল। ভেতরে ঢুকে সোজা উপরতলায় উঠে যাবে, ঢুকে পড়বে পাইলটদের রেস্টরুমে। তখন ওখানে কেউ থাকবে না। পাইলট কর্নেল বেনিন কোথায়? জানতে চাইল রানা। এখন? জিজ্ঞেস করলো কর্নিচয়, হাত ঘড়ির দিকে চোখ। বিছানায় ঘুমোচ্ছে। এই প্রজেক্ট এলাকার ভেতর বিশেষ একটা জায়গা আলাদা করা আছে, বলল কৈভিস্তু। তার চেহারায় তিক্ততার ছাপ। সেখানে শুধু কয়েকজন বিজ্ঞানী আর কেজিবি অফিসাররা থাকে। তাদের সাথে একটা কোয়ার্টার নিয়ে থাকে বেনিন। অ্যান্টি রাডার নিয়ে যারা কাজ করছে তারাও এখানে থাকে। সেজন্যই অ্যান্টি রাডার সম্পর্কে বহু চেষ্টা করেও আমরা তেমন কিছু জানতে পারিনি। বেনিন রেস্টরুমে আসবে তো? জিজ্ঞেস করলো রানা। আসবে বই কি, ওখানেই তো সে কাপড় বদলাবে। হয়তো ওখানে বসে খাওয়া দাওয়া সারবে সে। যদিও এ ধরনের ফ্লাইটের আগে তার খিদে থাকে না। তোমার পিটি? সকৌতুকে তাকালো কৈভিস্তু। খিদে টিদে আমার কয়েকদিন থেকেই নেই। সত্যি কথাই বলল রানা। ঘুমও হচ্ছে না। হাত ঘড়ি দেখলো কৈভিস্তু। আর এইটাই বেরিয়ে যাচ্ছি আমরা। ঘুমাবার জন্য ঘন্টা 2 সময় পাবে তুমি। বাদ দিন, বলে মুখের সামনে এনে হাই তুলল রানা। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ রগলালো। লক্ষ্য করলো ঠোঁটে মিটিমিটি হাসি নিয়ে সারাক্ষণ ওকে দেখছে সলভিনা। কৈভিস্তুর দিকে তাকালো। আবার আমাকে সব বলুন। সিকিউরিটি, MiG-31, ওয়েপন সিস্টেম, রিওয়ার্ড ডিফেন্স পড, সিকিউরিটি, প্রথম থেকে সব আমি আবার শুনতে চাই। রোমানভ আর বাজারনিক পরস্পরকে চেনে। কেজিবি ট্রেনিং স্কুল থেকে একই সাথে পাশ করে বেরিয়েছে তারা। মেধার নাকি সুপারিশের অভাবে কে জানে বাজারনিককে পুলিশ বিভাগে বদলি করা হয় আর রোমানভ থেকে যায় কেজিবি হেডকোয়ার্টারে। অনেকদিন পর দজরজিনস্কি স্ট্রিটের কম্পিউটার রুমে আবার ওদের দেখা হয়ে গেল। বাজারনিককে দেখে একগাল হাসল রোমানভ, আর বাজারনিক মনে মনে গাল দিল, শালা। খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন করল রোমানভ। তার আচরণে একটু তাচ্ছিল্যের ভাবও প্রকাশ পেল। বাজারনিক কোনো অভিযোগ না করা সত্ত্বেও মন্তব্য করল, পুলিশে চাকরি করা, তাও আবার কেজিবিতে ট্রেনিং পাবার পর, দুঃখজনক। স্বভাবতই এরপর আর গল্পগুজবে উৎসাহ পাবার কথা নয় বাজারনিকের। সাদা কোট পরা একজন অপারেটর এগিয়ে এলো।
ফটো ভরা এনভেলপটা তার হাতে ধরিয়ে দিল বাজারনিক। অপারেটর চলে যাবার পর রোমানভ জানতে চাইল, কী জন্য আসা হলো এখানে? বিদেশি একজন এজেন্টের পরিচয় জানতে চাইছি আমি, বলল বাজারনিক। তুমি? আমিও। ভুরু কুচকে তাকালো বাজারনিক। সে বিকেল থেকে এখানে বসে আছে রোমানভ। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে, কিন্তু তার প্রশ্নের উত্তর দিতে পারেনি কম্পিউটার। জসেস্কুর সাথে ভ্যানে কে তার সহকারী ছিল জানা যায়নি। অপারেটরের বক্তব্য, এটাকে কোনো মতেই কম্পিউটারের ব্যর্থতা বলা যাবে না। সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিতে না পারলে কম্পিউটার কি করতে পারে? শুধু চেহারার বর্ণনাই যথেষ্ট নয়, সম্ভাব্য কী ধরনের ছদ্মবেশ নিতে পারে সে, কোন দেশের নাগরিক, একাধিক দেশের নাগরিক কিনা, এর আগে রাশিয়ায় ঢুকেছিল কিনা, সিআইএ অথবা ব্রিটিশ সিক্রেট সার্ভিস কিংবা অন্য কোনো ইন্টেলিজেন্সের সাথে তার কোনো সম্পর্ক থাকলে সেটা কি, কি ভাষা জানে, এরকম আরও অসংখ্য প্রশ্নের উত্তর দরকার কম্পিউটারের। তবেই লোকটার আসল পরিচয় ওটার কাছ থেকে বের করা সম্ভব। কিন্তু বেশিরভাগ তথ্যই রোমানভ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। দু একটা প্রশ্নের যাওয়া বা উত্তর দিয়েছে, সেগুলো ভুল। যেমন জসেস্কুর সহকারীকে বিদেশি এজেন্ট বলে উল্লেখ করেছে সে, বলেছে লোকটা ব্রিটিশ সিক্রেট সার্ভিস কিংবা সিআইএর স্পাই হতে পারে। সিগারেট ফুঁকছে আর চিন্তা করছে রোমানভ। কী যেন বলল বাজারনিক? মস্কোভা নদীতে একটা লাশ পাওয়া গেছে, চেহারা চেনা যায় না। কাকে তুমি খুঁজছো বললে? জিজ্ঞেস করলো সে। বাজারনিক সিগারেট ধরালো, উত্তর দেওয়ার তেমন গরজ অনুভব করছে না। প্রশ্নটা আবার করলো রোমানভ। কাকে খুঁজছি? তাকে আমি পামার হিসেবে চিনি। ধীরে ধীরে ঘাড় ফেরালো রোমানভ, নির্লিপ্ত চেহারা। কেন, কি করেছে সে? আমাকে জানানো হয়েছিল সে একজন ড্রাগ স্মাগলার, বলল বাজারনিক। মেঝের দিকে তাকিয়ে সিগারেট টানছে রোমানভ, যেন আগ্রহ হারিয়ে ফেলছে সে। কিন্তু মজার ব্যাপার হলো, বলে চলল বাজারনিক, মস্কোভা নদীতে আমরা যার লাশ পেলাম তার পকেটে পামারের কাগজপত্র ঠিকই ছিল, কিন্তু দুদিন আগে চেরেমেভেইতো এয়ারপোর্টে যে লোক পামার হিসেবে নেমেছে, এ লাশ তার নয়। শির দ্বারা খাড়া হয়ে গেল রোমানভের। কবে? দুদিন আগে। মারা গেল কখন? দ্রুত জিজ্ঞেস করলো রোমানভ। উত্তেজনায় কেঁপে গেল তার গলা। সেই রাতেই। ধরা পড়েছে কেউ? মাথা নাড়ল বাজারনিক। পামারের পরিচিত সবাইকে আমরা জেরা করেছি, কিন্তু খুনের সাথে তাদের কোনো সম্পর্ক পাইনি। তাহলে তাকে মারল কে? তিক্ত একটু হাসি দেখা গেল বাজারনিকের ঠোঁটে। কয়েকজন লোক, কিন্তু তাদের পরিচয় জানি না। শুধু তাই নয়, কে যে মারা গেছে তাও আমরা বুঝতে পারছি না। কি? বললাম না, যে লোক মারা গেছে সে পামার নয়। অন্তত যে পামার দুদিন আগে লন্ডন থেকে চেরেমেভেইতো এয়ারপোর্টে এসেছিল সে নয়। তাহলে কে সে? কারা ওরা? ঘেউ ঘেউ করে উঠল রোমানভ। অসহায় ভঙ্গি করে কাঁধ ছাকালো বাজারনিক। তোমাদের কম্পিউটারকে সেই কথাটা জিজ্ঞেস করার জন্যই তো এসেছি। নিজেকে শান্ত করল রোমানভ। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ঠিক আছে, তোমার ধারণা বিকল্প একজন লোক ছিল? মাথা ছাকালো বাজারনিক। কেন? কেন আবার? সম্ভাব্য কারণ তো একটাই, দুদিন আগে যে মস্কোয় পৌঁছেছে সে একজন এসপিওনাজ এজেন্ট, নিজের আসল পরিচয় মুছে ফেলার জন্য লাশটাকে ব্যবহার করেছে। শটান উঠে দাঁড়ালো রোমানভ, উত্তেজিতভাবে পায়চারি শুরু করলো। লাশ রেখে যারা চলে গেল তাদের সম্পর্কে কিছু জানা যায়নি? না, তারা পালিয়ে গেছে। কোথায়? মেট্রো স্টেশনে, প্যাভেলতেস। তারপর? তারপর আবার কি? আমাদের পুলিশের আর তোমাদের কেজিবির লোক তাদেরকে হারিয়ে ফেলে। সেই থেকে পামারকে আর খোঁজাও হচ্ছে না। আমরাও একজন এজেন্টের পরিচয় জানতে চাইছি। উত্তেজনায় হাঁপাতে শুরু করেছে রোমানভ। কাল খুব ভোরে মস্কো থেকে একটা ভ্যান নিয়ে রওনা হয়ে সে। তার চেহারা রক্তশূন্য দেখালো। থামো। ঘন ঘন নিঃশ্বাস ফেলল। এতক্ষণে যেন উপলব্ধি করতে পারছে কিসের সাথে হোঁচট খেয়েছে সে। থামো। একই খাতে বইছে বাজারনিকের চিন্তাধারা। তুমি কি মনে করো এই চেহারার কোনো লোক 2 সপ্তাহের মধ্যে সোভিয়েত ইউনিয়নে ঢোকেনি? হয়তো আরও আগে থেকে মস্কোয় রয়েছে সে, কিন্তু ঢুকলো কিভাবে? কম্পিউটারকে আমি তার ফটো দিয়েছি সন্দেহজনক আমেরিকান বা ব্রিটিশ স্পাইদের চেহারার সাথে মিলিয়ে দেখার জন্য। আর আমি খুঁজছি পামারকে, বলল বাজারনিক। তোমার এজেন্ট এখন কোথায়? জানতে চাইল সে। বিলিয়ারসকে। কি? আটকে উঠল বাজারনিক। তার মানে হয়তো এরই মধ্যে কমপ্লেক্সের ভেতর ঢুকে পড়েছে সে, আরেক ছদ্মবেশ নিয়ে। উদ্দেশ্য? মাথার চুলে আঙুল চালাচ্ছে রোমানভ, এলোমেলো পা ফেলে পায়চারি করছে। কি করে বলবো? একটা দীর্ঘশ্বাস ফেলল সে।
অনেক কিছুই হতে পারে, হয়তো প্লেনটাই উড়িয়ে দেবে। রোমানভের চোখে ভয়ের ছায়া দেখতে পেল বাজারনিক। নখ হলো দরজায়। এসো, বলল রোমানভ। মাঝবয়সী একজন অপারেটর ঢুকলো ভেতরে, হাতে এক গাদা ফটো। দুঃখিত কমরেড মেজর, আপনার লোককে আমরা খুঁজে বের করতে পারিনি। কিছুই জানা গেল না? না, আমেরিকান বা ব্রিটিশ স্পাইদের ফাইলে এই লোক সম্পর্কে কিছু নেই। ফটোগুলো টেবিল থেকে কামরায় থেকে বেরিয়ে গেল অপারেটর। কয়েক মুহূর্ত ওরা দুজন কেউ কোনো কথা বলল না। তারপর ধৈর্য হারিয়ে বাজারনিক বলল, কি হলো? মুখ তুলল রোমানভ। মানে? ছবিগুলো আমাকে দেখাও। কিছুটা রাগ, কিছুটা নির্দেশের সুরে বলল বাজারনিক। কয়েক সেকেন্ড এক দৃষ্টে বাজারনিকের দিকে তাকিয়ে থাকলো রোমানভ। পরিবেশটা বদলে গেছে অনুভব করল সে। বাজারনিক এখন করুণা করছে তাকে। টেবিল থেকে ফটোগুলো নিয়ে বাজারনিকের কোলের উপর ফেলল। দ্রুত হাতে এক এক করে ছবিগুলো দেখল বাজারনিক। দু একবার স্থির হলো তার হাত। ইতিমধ্যে দেখা ফটোগুলো থেকে দু একটা তুলে নিয়ে আবার ভালো করে পরীক্ষা করল। শেষ ছবিটা হাতে নিয়ে সোফা ছাড়ল বাজারনিক। এই লোকই তো পামার, ফিসফিস করে বলল সে। তার মুখের দিকে নিঃশব্দে তাকিয়ে থাকলো রোমানভ। নখ হলো দরজায়। ঝট করে সেদিকে ফিরল বাজারনিক। ঘরে ঢুকলো গর্চয়েভ। সহকারীকে হাঁপাতে দেখে ভুরুজোড়া কুঁচকে উঠল বাজারনিকের। কী ব্যাপার? ওপরতলায় রেস্তোরাঁয় চা খেতে গিয়েছিল গর্চয়েভ, সাথে করে তার প্রমাণও নিয়ে এসেছে, সাদা টাইয়ে চায়ের দাগ। লুদভিক, হাঁপাতে হাঁপাতে বলল গর্চয়েভ। হেডকোয়ার্টার থেকে ফোন করেছিল। শালার বেটা ইহুদি। কে? রাস্কিন? কি করেছে সে? গর্চয়েভের দিকে এগুলো বাজারনিক। সাপ, সাপ, চিৎকার করে উঠল গর্চয়েভ। বেইমান, ব্রিটিশ দূতাবাসে ফোন করেছে বেটা। থমকে দাঁড়িয়ে পড়ল বাজারনিক। কি বললে? ঠিকই বলছি কমরেড মেজর, রেস্টরুমের ফোন লাইন মনিটর করা হচ্ছিল, ওখান থেকে ব্রিটিশ দূতাবাসে ফোন করে সে। লুদভিক তাকে আপনার অফিসে আটকে রেখেছে। শব্দ করে হেসে উঠল রোমানভ। কি আশ্চর্য, এইরকম ভুল মানুষ করে? তুমি দেখছি ডোবাবে। ঘাড় ফিরিয়ে তাকালো বাজারনিক। বলার কিছু নেই তার। তবে হঠাৎ করে আমাদের দুজনের সমস্যাই সমাধান হয়ে গেছে, বলল রোমানভ। তোমার বিশ্বস্ত লোকটা, কি যেন নাম? হ্যাঁ, রাস্কিন। পামার কে নিশ্চয়ই জানে সে। জানে কেন সে বিলিয়ারেসকে গেছে। ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল বাজারনিকের চেহারা। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তাহলে চলো, বলল রোমানভ। তোমার অফিসেই যাওয়া যাক। কানে ফোনের রিসিভার নিয়ে বাজারনিকের ডেস্কের সামনে দাঁড়িয়ে আছে রোমানভ। সেন্টার কোডরুম থেকে সাড়া পাবার অপেক্ষায় রয়েছে সে। অফিস কামরার এক কোণে পড়ে রয়েছে আধমরা রাস্কিন, তার হাতে আর পায়ে রশি বাঁধা। লোকটার মুখ ফুলে ঢোল হয়ে গেছে, রক্ত বেরিয়ে আসছে ভাঙা নাক, ফাটা ঠোঁট আর থ্যাতলানো জিভ থেকে। চোখ দুটো বন্ধ, কপালের মাঝখানটা বেঢপভাবে ফুলে কালচে হয়ে গেছে। অচেতন রাস্কিনের সামনে দাঁড়িয়ে রয়েছে লুদভিক আর গর্চয়েভ, এখনও হাঁপাচ্ছে তারা। দুজনেই চোখে প্রত্যাশা নিয়ে বাজারনিকের দিকে ঘন ঘন তাকাচ্ছে, আশা রাস্কিনের ওপর আবার হাত চালাবার অনুমতি পাবে তারা। মেঝের ওপর পায়চারি করছে বাজারনিক। হাত ঘড়ি দেখল সে, রাত 1টা। বাজারনিকের অফিসে ঢুকেই বসকে ফোন করেছিল রোমানভ। সে তার রিপোর্টে কর্নেল সাসকিনকে জানিয়েছে ভ্যানের দ্বিতীয় লোকটা যে একজন এজেন্ট, এখন আর তাতে কোনো সন্দেহ নেই। জানিয়েছে রাস্কিনের মুখ থেকে কথা আদায় করা হচ্ছে, একটু পর আবার রিপোর্ট করবে সে। রাত 12:30টায় আবার ফোন করে রোমানভ। রিপোর্টে বলে রাস্কিনের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। লোকটা স্বীকার করেছে বটে যে সে নিজেও একজন ব্রিটিশ এজেন্ট। মার্কিন দূতাবাসে ট্রেড অ্যাটাশে টিম ওয়াইজম্যান আর কালচারাল অ্যাটাশে ফ্রেমিংয়ের সাথেও তার যোগাযোগ আছে, কিন্তু ভ্যানের দ্বিতীয় লোকটা সম্পর্কে তার কাছ থেকে কোনো তথ্যই আদায় করা যায়নি। পামারের কিছু ছবি ওয়্যার প্রিন্টারের সাহায্যে বিলিয়ারেসকে পাঠিয়ে দিয়েছে রোমানভ। মস্কো, গোর্কি আর কাজানের সিকিউরিটি চেকপোস্টে তোলা ভ্যানের দ্বিতীয় লোকটার ছবিও পেয়েছে কর্নেল। রোমানভকে নির্দেশ দিয়েছে সে সম্ভাব্য যত রকম ছদ্মবেশ নিতে পারে পামার, কম্পিউটারের কাছ থেকে তার একটা করে নমুনা চাইতে হবে। সেগুলো বাবার সাথে সাথে পাঠিয়ে দিতে হবে বিলিয়ারেসকে। রোমানভ এখন লন্ডন আর ওয়াশিংটন দূতাবাসে ফোন করছে। কোড করার নির্দেশ দিচ্ছে সে। কেজিবি এজেন্টরা যেন হাতের সব কাজ ফেলে সিআইএ আর ব্রিটিশ সিক্রেট সার্ভিসের প্রথম শ্রেণীর এজেন্টরা কে কোথায় আছে তার একটা তালিকা তৈরি করে। কেজিবি এজেন্টদের জানতে হবে 2 দিন আগে লন্ডন থেকে মস্কোয় যারা এসেছে তাদের মধ্যে কোনো এজেন্ট ছিল কি না, থাকলে তার পরিচয় কি। রিসিভার নামিয়ে রেখে ঘুরল রোমানভ। দেখল গর্চয়েভ আর লুদভিক অত্যন্ত আগ্রহের সাথে রাস্কিনের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছে।
বাজারনিক, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, বলল রোমানভ। পায়চারি থামিয়ে নিজের চেয়ারে ফিরে এলো বাজারনিক। রোমানভও ডেস্কের সামনে একটা চেয়ারে বসলো। আইডিয়া? তার আগে এসো, এ পর্যন্ত আমরা কি করেছি তার একটা হিসেব কষি, বলল রোমানভ। রাশিয়ার শত্রু কারা আমরা তা জানি। আমরা জানি রাশিয়ায় ঢুকে স্যাবোটেজ করার যোগ্যতা তাদের মধ্যে কার কার আছে। আমেরিকা আর পশ্চিম দুনিয়ার সবগুলো ইন্টেলিজেন্স সার্ভিস সম্পর্কে খোঁজ নিয়েছি আমরা, যারা এ ধরনের একটা অপারেশনে হাত দিতে সাহস পাবে। এই এজেন্ট লোকটা অত্যন্ত বুদ্ধিমান, প্রমাণ এখনও সে ধরা পড়েনি। নিশ্চয়ই সে প্রথম শ্রেণীর একজন এজেন্ট। তার মানে এতক্ষণে তার পরিচয় আমাদের জানা উচিত ছিল, ঠিক? ঠিক, বলল বাজারনিক। বোঝাই যাচ্ছে এ নতুন একজন লোক, কিংবা শুধু এই একটা কাজের জন্যই লুকিয়ে রাখা হয়েছিল তাকে। ঠিক, আমি যা ভাবছি। তাহলে কোথায় তাকে খুঁজবো আমরা? কোথায় খোঁজ নিলে তার পরিচয় জানতে পারবো? আমার ধারণা, হয় সে একজন টপ এজেন্ট, না হয় সে আসলে এজেন্টই নয়। বাজারনিক বলল, এজেন্ট তো তাকে হতেই হবে, তা না হলে এ ধরনের একটা অপারেশনে তাকে পাঠানো হবে কেন? তার যোগ্যতা দেখে টের পাচ্ছ না? কেজিবির চোখে ধুলো দিয়ে মস্কো থেকে কিভাবে বেরিয়ে গেল? এতক্ষণে হয়তো পৌঁছেও গেছে বিলিয়ারাসকে। হাত তুলে রাস্কিনকে দেখালো সে। ওরা রাস্কিনকে ব্যবহার করেছে, জানতো ও বেটা খরচ হয়ে যাবে। আরও একজন টপম্যানকে হারিয়েছে ওরা, ভ্যানের ড্রাইভার জসেস্কু। এত কাঠখড় পুড়িয়ে সাধারণ একজন লোককে বিলিয়ারাসকে পাঠাবার কি দরকার? লোকটা অবশ্যই একজন এজেন্ট। আমার মনে হয় পৃথিবীর সেরা এজেন্টদের একজন সে। কিন্তু ধরো, লোকটার উদ্দেশ্য যদি প্রজেক্ট ধ্বংস করা না হয়। ভেবে দেখো, প্রজেক্ট স্যাবোটেজ করে ওদের লাভই বা কী? বেলেনকো মিগ-25 ওদের হাতে তুলে দিয়েছে বটে, কিন্তু তবু আমেরিকানরা এত পিছিয়ে আছে যে মিগ-31-এর মতো কিছু বানাতে আরও 10 বছর সময় লাগবে ওদের। মিগ-1 প্রজেক্ট ধ্বংস করে সময়টা কমিয়ে আনা যাবে না। আমাদেরকে অবশ্য দেরি করিয়ে দেবে তা ঠিক, কিন্তু তাও 2-1 বছরের বেশি নয়। ঠিক কি বলতে চাইছো তুমি? ভুরু কুচকে জানতে চাইল বাজারনিক। মিগ-1 প্রজেক্ট সম্পর্কে ইতিমধ্যে কী ধরনের তথ্য পেয়েছে ওরা আমরা তা জানি, বলল রোমানভ। সেগুলো যথেষ্ট নয়, তাই ওরা হয়তো আরও তথ্য সংগ্রহ করার জন্য এই লোকটাকে পাঠিয়েছে। এখানে ঠিক কী ঘটছে একজন প্রত্যক্ষদর্শীর রিপোর্ট থেকে সেটা জানতে চায়। তার মানে তুমি বলতে চাইছো এই লোক এজেন্ট নয়, একজন এক্সপার্ট? হতে পারে না? চিন্তিত দেখালো বাজারনিককে। তারপর ধীরে ধীরে মাথা ঝাঁকালো সে। সম্ভব। রাস্কিনের দিকে তাকালো সে। লুদভিগ আর গর্চয়েভ এখনও তার জ্ঞান ফেরাবার চেষ্টা করছে। বলল রোমানভ, আমার ধারণা ও কিছু জানে না। তবু ওর মুখ খোলার শেষ একটা চেষ্টা আমি করব, যেন প্রতিজ্ঞা করলো বাজারনিক। কাজ ঝাঁকালো রোমানভ। যা ভালো বোঝো, কিন্তু আগে আমি একটা ফোন করে নিই। কম্পিউটারকে বললেই ব্রিটিশ আর মার্কিন অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ চেক করে দেখবে। কিন্তু উত্তর পেতে তো কয়েক ঘন্টা সময় লেগে যাবে, প্রতিবাদ করলো বাজারনিক। ইহুদি ইঁদুরটার মুখ খোলাতে তার চেয়েও বেশি সময় নেবে তোমরা, বলে ফোনের রিসিভার তুলে নিল রোমানভ। 50 গজ বাকি থাকতেই সার্চলাইট খুঁজে নিল ওকে, স্থির হলো ওর ওপর। সাদা চোখ ধাঁধানো আলোর একটা টানেল, তার ভেতর দিয়ে হাঁটতে হলো ওকে। গেটের কাছে একদল গার্ড, অটোমেটিক রাইফেলগুলো ওর দিকে তাক করা। ওয়াচ টাওয়ার থেকেও গার্ডরা অপলক চোখে দেখছে ওকে। স্বাভাবিক থাকার চেষ্টা করলো রানা। বুকের ওপর হাতুড়ির বাড়ি পড়ছে। এখন আর চাইলেও ফিরে যেতে পারবে না ও। উল্টো দিকে ঘুরে হাঁটা দিলেই ওরা ভাববে ও পালাচ্ছে। একসাথে গর্জে উঠবে ডজনখানেক রাইফেল। হাঁটু জোড়া কেমন যেন দুর্বল লাগলো, মনে হলো ভাঁজ হয়ে যাবে। পা চলতে চায় না, শুধু মনের জোরে এগিয়ে চলল ও। কপালে ঠান্ডা লাগছে, তার মানে ঘাম জমেছে ওখানে। চোখের ওপর একটা হাত তুলে বিরক্তি ফুটিয়ে তুলল চেহারায়। চোখের কাছে হাতটা একটু একটু কাঁপছে। হল্ট! দাঁড়িয়ে পড়ল রানা। এই উপলব্ধি ধাক্কার মতো লাগলো। গেটের কাছে এসে পড়েছে ও। একজন গার্ড এগিয়ে এলো ওর দিকে, তাকে কাভার দিচ্ছে আরও 8-10 জন গার্ড। পরিচয় দিন কমরেড। শক্ত কংক্রিটের ওপর বুট ঠুকলো রানা। প্রচণ্ড রাগে হাত দুটো শরীরের পাশে ঝাঁকালো, সেই সাথে কর্কশ সুরে বলল, দয়া করে পরিচয় দিন কমরেড ক্যাপ্টেন। গার্ড একটুও ঘাবড়ালো না। একজন মিলিটারি ইন্টেলিজেন্স অফিসারের কাছ থেকে ঠিক এই আচরণই আশা করে সে। বলল, দয়া করে পরিচয় দিন কমরেড ক্যাপ্টেন।
পকেট থেকে কাগজপত্র বের করে বাড়িয়ে দিল রানা। উপরে থাকলো হলুদ আইডি কার্ড। ওগুলো নেওয়ার সময় রানার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলো গার্ড। এই অফিসারকে আগে কখনো দেখেনি সে। কাগজগুলো পরীক্ষা করছে গার্ড। একটা সিগারেট ধরিয়ে গেটের চারদিকে তাকালো রানা। উজ্জ্বল আলোয় আরও 9জন গার্ড দাঁড়িয়ে আছে, সবার দৃষ্টি ওর উপর। যতদূর চলে গেছে কাঁটাতারের বেড়া, সাদা আলোয় পরিষ্কার দেখা যায়। বেড়ার ওপারে ফাঁকা একটা মাঠ, অনেক দূর পর্যন্ত আলোকিত। গেটের কাছ থেকে সামান্য দূরে একটা ব্যারিয়ার, সাদা আর লাল রঙের, নিচু হয়ে পথ আটকে রেখেছে। ব্যারিয়ারের উপরে ইউনিফর্ম পরা আরও 2জন গার্ড। এদের রাইফেল সরাসরি রানার দিকে তাক করা নয়, কিন্তু ধরে আছে শক্তভাবে, সতর্কতার সাথে। মুহূর্তের নোটিসে লক্ষ্য ভেদ করতে পারবে। ব্যারিয়ারের দুদিকে একটা করে গার্ড রুম, দুটো দরজায় একজন করে গার্ড দাঁড়িয়ে আছে। গার্ডদের সবার কর্ড আর ব্যাজ পরীক্ষা করলো রানা। এরা সবাই কেজিবির লোক, মিলিটারি ইন্টেলিজেন্সের একজনও নেই। মনে মনে একটু স্বস্তি অনুভব করলো ও। ওকে চিনতে না পারায় এরা কেউ অবাক হবে না। বেড়ার বাইরে কেন গিয়েছিলেন আপনি, কমরেড ক্যাপ্টেন? উত্তর দিতে এক মুহূর্ত দেরি করলো রানা। প্রথমে হাত বাড়িয়ে গার্ডের কলারে টোকা দিল। সাথে সাথে চোখ বাঁকা করে নিজের কলার দেখলো গার্ড। সাদা কলারে কালো একটা চুল আটকে আছে। চোখে ঘুম নিয়ে দাড়ি কামাতে গেলে এই হয়। তোমার ওপর হুকুম আছে, বলল রানা। তেমনি আমার ওপরও হুকুম আছে। খবর রাখো, প্রজেক্ট এলাকার আশেপাশে একজন বিদেশি এজেন্ট ঘুরঘুর করছে। সামনের দিকে একটু ঝুঁকলো রানা, যেন গার্ডের চোখ দুটো ভালো করে দেখতে চায়। নাকি এসব খবর রাখার প্রয়োজন বোধ করো না? উত্তর দিতে সৈনিকও একটু দেরি করলো, তারপর বলল, জি কমরেড ক্যাপ্টেন, আমাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আর এই তোমাদের সতর্ক থাকার নমুনা? বা হাতে তরজরি কাঁধের ওপর ফেলল রানা। ওদিকে ঝোপ আর জঙ্গল, কেউ যদি লুকিয়ে থাকে। একটা কুকুর নিয়ে আধ ঘন্টা পর পর একবার করে টহল দাও ওদিকে। থমথমে চেহারা নিয়ে রানার মুখের দিকে তাকিয়ে থাকলো গার্ড। রানার চোখেও পলক পড়ল না। একসময় গার্ডের চোখের পাতা কাঁপল। খটাস করে বুট ঠুকে স্যালুট করলো সে, মাথা ঝাঁকালো। জি কমরেড ক্যাপ্টেন, ভালো পরামর্শ দিয়েছেন। ঠোঁটে ক্ষীণ হাসি নিয়ে ক্যাপ ছুল রানা। গার্ডের কাছ থেকে ইঙ্গিত পেয়ে ইউনিফর্ম পরা কেজিবির একজন লোক ব্যারিয়ার তুলে দিল। রানা লক্ষ্য করলো গার্ডরুমের একটা দরজা থেকে একজন লোক ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। সম্ভবত দ্বিতীয় গেটে ফোন করে জানাবে সে অফিসারকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এগুলো রানা। বুক আর পা এখনও কাঁপছে ওর। মনে হলো শরীর থেকে ওর পা দুটো 1000 মাইল দূরে। যত এগুলো রানা, ম্লান হয়ে এলো আলো। হঠাৎ ছ্যাদ করে উঠল বুক। সার্চ লাইটের আলো ঘুরে গেছে, সরাসরি খুঁজে নিয়েছে ওকে। পেছন থেকে কর্কশ আদেশ পাবার অপেক্ষায় উৎকর্ণ হয়ে থাকলো ও। ঘাড় ফিরিয়ে পেছন থেকে তাকাবার ইচ্ছেটা অনেক কষ্টে দমন করলো। জানে ওয়াচ টাওয়ার আর গেটের গার্ডরা তাকিয়ে আছে ওর দিকে। তারপর হঠাৎ করেই অন্ধকার হয়ে গেল সামনেটা। সার্চ লাইট নিভে গেছে। 5 সেকেন্ডে 5 পা এগোলো রানা। তারপর আবার জ্বলে উঠল সার্চ লাইট। দ্বিতীয় গেটের কাছাকাছি চলে এসেছে ও। গেটের পাশে একটা ট্রাকের মাথায় সার্চ লাইট বসানো হয়েছে। একটা আওয়াজ শুনে আকাশের দিকে তাকালো রানা। অন্ধকার আকাশে কিছুই দেখা গেল না। দূরে কোথাও রয়েছে হেলিকপ্টারটা, কে জানে কি মনে করে নিভিয়ে রেখেছে সব আলো। বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে পড়ল রানা। একজন মাত্র গার্ডকে দেখল ও। এগিয়ে এসে গেটের ওপারে থামল। এই সময় আরও একজন লোক বেরিয়ে এলো গার্ড রুম থেকে। রাইফেল উঁচিয়ে কভার দিচ্ছে প্রথম গার্ডকে। তার কাছ থেকে ইঙ্গিত পেয়ে প্রথম গার্ড মাথা ঝাঁকালো। পকেট থেকে আইডি কার্ড বের করলো রানা। লোহার গেটের ফাঁক দিয়ে গলিয়ে দিল হাত। সিগারেটটা ফেলে দিল ও। বুটের তলায় পিষে চ্যাপটা করলো। কোমরে হাত রেখে অপেক্ষা করছে ও। দেরি করিয়ে দেয়া চেহারায় রাগ আর বিরক্তির ছাপ। কাঠ থেকে মুখ তুলে স্যালুট ঠুকলো গার্ড। এক মুহূর্ত পর খুলে গেল গেটের গায়ে বসানো ছোট্ট দরজা। ঢোকার সময় একটু নিচু হতে হলো রানাকে। পেছনে ঘটাং করে শব্দ হতে বুঝলো আবার বন্ধ করে দেয়া হলো দরজা। ভেতরে ঢুকে বেড়ার এদিক ওদিক ভালো করে দেখলো ও। চিন্তিতভাবে গাল চুলকালো। তারপর হাঁটা ধরলো রানওয়ে ঘিরে থাকা পথটা ধরে। ট্রাকের মাথার উপর ঘুরে গেল সার্চ লাইট। সামনে নিজের গাঢ় আর লম্বা ছায়া নিয়ে এগোলো রানা। আধ মিনিট পর আবার অন্ধকার। হ্যাঙ্গারের দিকে আলো দেখা যাচ্ছে, অনেকটা দূর এখনো। গেটের গার্ডরা ওর কথা হয়তো ভুলেই গেছে, তবু অন্ধকারেও পিঠে তাদের দৃষ্টি অনুভব করলো ও। শার্টটা ভিজে গেছে ঘামে, বুক কাঁপছে এখনো। রাস্তা থেকে রানওয়ের ওপর উঠে এলো ও। 30 গজের মতো এগিয়েছে রানা। হুট করে কোত্থেকে যেন মাথার ওপর চলে এলো একটা হেলিকপ্টার।
বাতাসের ঝাপটায় ক্যাপটা উড়ে যাবার আগে হাত দিয়ে সেটা ধরে ফেলল ও। ট্রাউজার আর জ্যাকেট শরীরের সাথে সেটে গেল। মুখ তুলে ওপর দিকে তাকালো ও। কপ্টারের খোলা দরজায় একটা লালচে মুখ। লোকটাকে উদ্দেশ্য করে একটা হাত নাড়ল ও। লোকটা হাসলো, তারপর ঘাড় ফিরিয়ে পাইলটকে কি যেন বলল। বিরাট একটা ইউটার্ন নিয়ে চলে গেল কপ্টার। ক্যাপটা মাথায় ভালো করে বসিয়ে নিয়ে হ্যাঙ্গারের দিকে এগুলো রানা। সামনেই হ্যাঙ্গার, 100 গজও হবে না। দরজায় গার্ড কংক্রিটের মেঝেতে সাদা আলো। সামনে এসে অস্পষ্ট যান্ত্রিক আওয়াজ পেল রানা। হ্যাঙ্গারের ভেতর মেশিন চলছে। ধনুকের মতো বেঁকে গিয়ে আবার সোজা হয়েছে ট্যাক্সিওয়ে। বাঁকটা ঘুরে আসতেই হ্যাঙ্গারের খোলা দরজা সরাসরি রানার সামনে পড়ল। উত্তেজনার শিরশিরে একটা অনুভূতি ছড়িয়ে পড়ল সারা শরীরে। দাঁড়িয়ে পড়ে হ্যাঙ্গারের ভেতরটা ভালো করে দেখা উচিত হবে না। প্রচণ্ড একটা কৌতূহল অনুভব করলো ও। এক্সিবিশনের সামনে দিয়ে যাবার সময় বাচ্চা ছেলেরা যেমন অনুভব করে। হ্যাঙ্গারের ভেতর থেকে একটা গুঞ্জনের আওয়াজ ভেসে এলো। ভেতরে লোকজনের জটলা, বেশিরভাগই ইউনিফর্ম পরা গার্ড। MiG-31 মাত্র মুহূর্তের জন্য ধরা পড়ল ওর চোখে। আশ্চর্য লম্বাটে আর ছোচলো নাক ক্রমশ উপর দিকে বেড়ে আকাশের দিকে তাক করা। রূপালি ফিউজিলেজের কাছে ক্ষুদে আকৃতির মানুষগুলো কিলবিল করছে। দেখার সুযোগ আরও 2-1 সেকেন্ড ছিল, কিন্তু মুখ ফিরিয়ে নিল রানা। এভাবে একদৃষ্টে তাকিয়ে থাকলে কেউ সন্দেহ করতে পারে। পাশেই কেজিবি সিকিউরিটি হেডকোয়ার্টার। এখানেও ইউনিফর্ম পরা গার্ডদের ব্যস্ততা লক্ষ্য করল রানা। লম্বা লম্বা পা ফেলে কারো দিকে না তাকিয়ে সোজা গেটের কাছে পৌঁছলো ও। দরজায় দুজন গার্ড, দুজনেই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলো। তারপর একই সাথে স্যালুট ঠুকলো তারা। কিন্তু হঠাৎ করে দরজাটা খুলে গেল ভেতর থেকে। ভেতরেও একজন গার্ডকে দেখলো রানা। একপাশে সরে গেল সে। ঢুকতে যাবে রানা, দরজায় উদয় হলো একজন অফিসার। আগেই এর ফটো দেখেছে রানা, সাথে সাথে চিনতে পারলো। কর্নেল সাসকিন মিকওয়ান প্রজেক্টের সিকিউরিটি চিফ। দ্রুত স্যালুট করলো রানা, আঙ্গুল দিয়ে ক্যাপ স্পর্শ করলো। কর্নেলকে ক্লান্ত আর উদ্বিগ্ন দেখলো ও। দোরগোড়ায় থমকে দাঁড়িয়ে পড়েছে কর্নেল সাসকিন। তার তীক্ষ্ণ দৃষ্টি রানার অন্তর ভেদ করে গেল যেন। কঠিন সুরে জানতে চাইল সে, কি চাই ক্যাপ্টেন? কোথায় ভুল হয়েছে বুঝতে পারল রানা। তার আচরণ দেখে কর্নেলের ধারণা হয়েছে ও রিপোর্ট করতে চায়। কর্নেলের পেছনেই দাঁড়িয়ে রয়েছে মেজর রাভিক। রানার দিকে চেয়ে রয়েছে অবাক চোখে। সর্বনাশ, ভাবল রানা। মিলিটারি ইন্টেলিজেন্সের সমস্ত লোক এখানে মেজর রাভিকের অধীনে দায়িত্ব পালন করছে। তাদের প্রত্যেককে চেনার কথা মেজরের। সবাইকে সামনাসামনি যদি নাও দেখে থাকে, ফটো নিশ্চয়ই দেখেছে। কিন্তু ক্যাপ্টেন অদ্রিকের কোনো অস্তিত্বই নেই মিলিটারি ইন্টেলিজেন্সে। কাজেই তাকে দেখার কোনো প্রশ্নই ওঠে না। তুমি কে হে, এখন যদি জানতে চায়? হাতের তালু ঘামছে, ধরাস ধরাস করছে বুকের ভেতরটা। MiG-31 এখান থেকে 100 গজও দূরে নয়। মনে পড়ল ওটা নিয়ে পালাবার জন্যই এসেছে ও, অথচ সোজা হেঁটে এসে ধরা দিল খোদ সিকিউরিটি চিফের হাতে। সরাসরি না তাকিয়েও গার্ডদের রাইফেল আর কর্নেলের হোলস্টারে গোজা রিভলভারটা দেখে নিল রানা। এখন এখানে গ্রেফতার হওয়ার অর্থ জানা আছে ওর। প্রাণ থাকতে সেটা মেনে নেবে না ও। কটমট করে তাকিয়ে আছে কর্নেল সাসকিন। তার কাঁধের উপর দিয়ে রানার দিকে তাকিয়ে আছে মেজর রাভিক। কমরেড কর্নেল, আপনার অনুমতি ছাড়াই গার্ডদের আমি নির্দেশ দিয়েছি ওরা যেন কুকুর নিয়ে বাইরের ঝোপগুলো দেখে আসে। রুশ ভাষায় স্পষ্ট উচ্চারণে বলল রানা। চেহারা দেখে মনে হলো কথাগুলোর মর্ম বুঝতে 1 সেকেন্ড দেরি হলো কর্নেলের। যেন রানার চোখে চোখ রেখে অন্য কিছু ভাবছিল সে। দ্রুত ছোট্ট করে মাথা ঝাঁকালো, বলল, বুদ্ধিটা ভালো, ধন্যবাদ ক্যাপ্টেন। দস্তানা পরা হাত দিয়ে ক্যাপ স্পর্শ করলো কর্নেল, রানাকে পাশ কাটালো। হাত নামালো রানা, তারপর আবার তুললো মেজর রাভিক ওকে পাশ কাটাতে শুরু করায়। পরম স্বস্তির সাথে একটু একটু করে গরম নিঃশ্বাস ছাড়লো রানা। ওর রিপোর্ট সেকেন্ড ইন কমান্ডো অনুমোদন করেছে। মেজর রাভিক ক্যাপ ছিল না, ছোট্ট করে শুধু মাথা ঝাঁকালো। এখন আর তাকে বিস্মিতও দেখালো না। রানা শুনল ওর পেছন থেকে কর্নেল সাসকিন বলছে, এদিকে এরা 3 জন ভেতরে ঢুকেছে, এদের আর বেরোতে দেওয়া হবে না। এবার তাহলে মুদি বেটা মুলায়েফকে ধরতে হয়। হ্যাঁ, আর দেরি করার মানে হয় না। ওকে, ওর বউকেও। কোনো কারণ ছাড়া দাঁড়িয়ে থাকা যায় না, কাজেই দরজা টপকে এগুলো রানা। ওদের কথা আর শোনা হলো না। ও ভেতরে ঢুকতে তৃতীয় গার্ড বাইরে বেরিয়ে গিয়ে বন্ধ করে দিল দরজা। সরু করিডোর ফাঁকা। হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছল রানা। কাঁধ ঝাঁকিয়ে জ্যাকেটটা ঠিকমতো বসিয়ে নিল ঘাড়ে। ক্যাপটা সোজা করলো। খানিক দূর এগিয়ে একটা সিঁড়ির সামনে থামলো ও। উপরে অফিসার্স মেস আর পাইলটদের রেস্টরুম। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় মোলায়েভের কথা ভাবলো ও।
পিটি ডাবের ফটো পাঠানো হয়েছিল মস্কো আর বেলিয়ারাসকে। সেটা কি দেখেছে মোলায়েভ? ওর এখনকার ছদ্মবেশ আর পরিচয় সম্পর্কে তার কোনো ধারণা আছে? সিঁড়ির মাথায় উঠে হাত ঘড়ি দেখল ও। এখনও 3টে বাজেনি। তার মানে 3 ঘন্টারও বেশি অপেক্ষা করতে হবে। 3 ঘন্টায় কত কি ঘটতে পারে। তারপর ভাবল, মোদি লোকটা কীরকম সাহসী। রাত 3:30টার সময় ওপরতলায় পাইলটদের রেস্টরুমে উঠে এলো লেফটেন্যান্ট কর্নেল বেনিন। ভেতরে ঢুকে ঘুরল সে, হাত বাড়ালো সুইচের দিকে। সুইচে নয়, আরেকজনের হাতে তার হাত ঠেকল। চমকে ওঠার সময় পেল বেনিন। সতর্ক হওয়ার সুযোগ মিলল না। 1.5 মণ ওজনের একটা ঘুষি পড়ল তার কানের পাশে। আততায়ীকে চাক্ষুষ করার কোনো সুযোগ হলো না তার। করিডোরের আবছা আলোয় দেখল ঘরের মেঝে বিদ্যুৎ গতিতে উঠে আসছে। মুহূর্তে ধরাশায়ী হলো সে। খুট করে একটা আওয়াজ হলো। উজ্জ্বল আলোয় ভরে উঠল ঘর। মেঝেতে ছিটকে পড়া নিঃশ্বাস শরীরটার দিকে তাকিয়ে 1 সেকেন্ড স্থির হয়ে থাকলো রানা। তারপর দরজা বন্ধ করলো। মুঠো করা হাতটায় ফু দিল কয়েকবার। এগিয়ে এসে দাঁড়ালো বেনিনের অচেতন শরীরের পাশে। পকেট থেকে হাইপোডার্মিক সিরিঞ্জ আর মেডিসিনের একটা ক্ষুদে শিশি বের করলো রানা। বেনিনের পাশে হাঁটু গেড়ে বসলো। প্রথমে পালস দেখলো, তারপর পুশ করলো ইঞ্জেকশন। বেলা 12টার আগে বেচারার ঘুম ভাঙবে না। বেনিনকে চিৎ করলো রানা। চেহারা দেখে মনে হলো ওর চেয়ে বছর কয়েকের বড়ই হবে। তবে শরীরের কাঠামো দুজনের প্রায় একই রকম। মেঝের ওপর দিয়ে টেনে খাড়া দাঁড়িয়ে থাকা লকারগুলোর সামনে বেনিনকে নিয়ে এলো ও। পকেট থেকে কৈফিস্তুর দেয়া মাস্টার কি বের করে খুলে ফেললো একটা লকার। ভেতরে কিছুই নেই, খালি। একটা পা ঠেকিয়ে দরজার কবাট খুলে রাখলো ও। প্রথমে বেনিনের মাথা আর কাঁধ লকারের ভেতর ঢোকালো, তারপর তার 2 বগলের নিচে হাত গলিয়ে টেনে খাড়া করলো তাকে। লকারের ভেতর দাঁড়িয়ে থাকলো বেনিন, কিন্তু রানা তাকে ছেড়ে দিলেই সে পড়ে যাবে। ছাড়লো রানা, সাথে সাথে বন্ধও করে দিল দরজার কবাট। শরীরটা আর বেরিয়ে আসার সুযোগ পেল না। চাবি ঘুরিয়ে লকারের তালা বন্ধ করলো রানা। আরেকটা লকার খুলে প্রেশার স্যুটটা পরীক্ষা করলো ও। এটা বেনিনের প্রেশার স্যুট, ওর গায়েও ফিট করবে। ভাগ্য ভালোই বলতে হবে যে সাধারণ এয়ারক্রাফট প্রেশার স্যুটের উন্নত সংস্করণ এটা। দর্জিকে দিয়ে তৈরি করানো নাসার স্পেস স্যুটের মতো কিছু নয়। তা যদি হতো, দুজনের কাঠামোয় সামান্যতম হেরফের হলেও রানার গায়ে ফিট করতো না স্যুটটা। নাসার স্পেস স্যুট যার জন্য তৈরি সে ছাড়া আর কেউ পড়তে চাইলে গায়ে ফিট করবে না, এমন নিখুঁতভাবে তৈরি করা হয়। স্যুট পরীক্ষা শেষ করে মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিফর্ম খুলে ফেলল রানা। 3:45। তলপেটের কাছে একটা সুরসুরি অনুভব করলো ও। সময় যেন কাটছে না। গা থেকে শার্ট খোলার সময় কবজির খানিক ওপরে টেপ দিয়ে আটকানো ব্লিপার ডিভাইসটা দেখে নিল ও। এটার মাধ্যমেই ডাক আসবে হ্যাঙ্গারে যাবার। আরও 2.5 ঘন্টা। চোখের সামনে সোনালি রিস্টওয়াচ তুলল কর্নেল সাসকিন। রাত 4টে। মেইন হ্যাঙ্গারের খোলা দরজার উপর দাঁড়িয়ে রয়েছে সে। নিরাপত্তা প্রহরী বিজ্ঞানী আর টেকনিশিয়ানদের কর্মব্যস্ততা লক্ষ্য করছে। খানিক আগেও গার্ডরা হাসাহাসি আর গল্প করছিল, ঘুরে বেড়াচ্ছিল এদিক ওদিক। কিন্তু তাকে দেখার পর আর কারো মুখে টু শব্দটি নেই। যে যার নির্দিষ্ট জায়গায় পাথর হয়ে আছে। হ্যাঙ্গারের দরজায় পাশাপাশি দাঁড়িয়ে ওরা একটা প্রাচীর তৈরি করেছে। পরিচিত কেউ ঢুকতে চাইলেও তার কাগজপত্র চেক করবে। হ্যাঙ্গারের ভেতর মিগ-31কে ঘিরে দাঁড়িয়ে রয়েছে যারা, তারাও সিকিউরিটি চিফের উপস্থিতি টের পেয়ে সতর্ক হয়ে উঠেছে। বিজ্ঞানীদের উপর তীক্ষ্ণ নজর রাখছে তারা। বিজ্ঞানী আর টেকনিশিয়ানদের অনেকেই তাকে লক্ষ্য করেনি, কারণ মুখ তুলে তাকাবার মতো সময় নেই তাদের। তবে কর্নিচয়কে একবার মুখ তুলতে দেখেছে সে। ওকে দেখে পাশে দাঁড়ানো ইসরাফিলভকে কি যেন বলেওছে ফিসফিস করে। কৈফিস্তু কেউ দেখতে পাচ্ছে কর্নেল। মিগ-31-এর খোলা ককপিটের ভেতর তার শরীরের অর্ধেক ঢুকে আছে। পাইলটের সিটে বসা একজন টেকনিশিয়ানকে কি পরামর্শ দিচ্ছে সে। মিগ-31কে নিয়ে তেমন কোনো গর্ববোধ নেই কর্নেল সাসকিনের। তার বিশ্বাস সোভিয়েত ইউনিয়ন দুনিয়ার শ্রেষ্ঠ শক্তি। বিজ্ঞান থেকে শুরু করে পার্থিব সমস্ত ব্যাপারে এই শক্তির জয়যাত্রা অব্যাহত থাকবে। আর যেখানেই কিছু অর্জনের আয়োজন আছে, সেখানেই থাকবে গোপনীয়তা রক্ষা আর নিরাপত্তা বিধানের প্রয়োজন। কাজেই সোভিয়েত ইউনিয়নের প্রায় সমস্ত কর্মকাণ্ডে কেজিবির একটা বিশেষ ভূমিকা থাকতে বাধ্য। দেশের উন্নয়নে কেজিবির অবদান আছে, এটাই তার গর্ব। তার দায়িত্ব মিগ-31কে রক্ষা করা। সম্ভাব্য সব রকম সাবধানতা অবলম্বন করেছে সে। প্রয়োজনে নিজের প্রাণ পর্যন্ত বিলিয়ে দেবে। সাফল্য আর ব্যর্থতার কথা অবশ্য কেউ বলতে পারে না। ভাগ্য যদি বিমুখ হয় তাহলে আর কি করা, প্রাপ্য শাস্তি মাথা পেতে নেবে সে। আজ রাতে তেমন ঠান্ডা পড়েনি, অথচ শীত শীত করছে তার। পেটে অ্যাসিড জমেছে, ট্যাবলেট চুষেও লাভ হচ্ছে না।
অসহায় ভঙ্গিতে কাজ ঝাঁকালো সে। ভাবল, টেনশনে ভোগাই আমার কপালের লিখন। প্রোডাকশন প্রোটোটাইপ 1 তার কাছ থেকে মাত্র 100 ফিট দূরে। ওটার পেছনে টেকনিশিয়ানদের অবহেলা গায়ে না মেখে দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয় আরেকটা এয়ারক্রাফট PP2 বিশাল হ্যাঙ্গারের পেছন দিকে। PP1কে ঘিরে যারা দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলবে নাকি? চিন্তাটা বাতিল করে দিল কর্নেল। ওরা সবাই বাছাই করা লোক। ডিউটিতে পাঠাবার আগে সে নিজে ওদেরকে ব্রিফিং করেছে। কাজের মধ্যে রয়েছে ওরা। এখন ওদেরকে কিছু বলতে গেলে নেতৃত্বের দুর্বলতা প্রকাশ পায়, প্রমাণ হয়ে যায় আত্মবিশ্বাসের অভাব। ধীর দৃঢ় পদক্ষেপে দরজার অপর দিকে এগুলো সে। গার্ডদের একজনের সাথে তার পার্সোনাল বডিগার্ড কথা বলছে। চোখ ইশারায় তাকে পিছু নিতে বলে দ্বিতীয় হ্যাঙ্গারের দিকে এগুলো কর্নেল। এই দ্বিতীয় হ্যাঙ্গারেই তৈরি করা হয়েছে MiG-31। ভেতরটা এখন অন্ধকার আর বাইরে থেকে তালা দেয়া। গোটা হ্যাঙ্গারটাকে ঘিরে আছে একদল গার্ড। ওদেরকে বলতে হবে ভেতরে ঢুকে আরেকবার সার্চ করো। সময় বয়ে যাচ্ছে, বিপদ আশি আশি করেও আসছে না। একটু একটু করে ভয় কেটে গিয়ে আত্মবিশ্বাস বাড়ছে তার। সহকারী মেজর রোমানফের ধারণাই বোধহয় ঠিক, ভাবল সে। জসেস্কুর সহকারী লোকটা বিদেশি বটে, কিন্তু এসপিওনাজ এজেন্ট নাও হতে পারে, সম্ভবত টেকনিক্যাল এক্সপার্ট। তাকে পাঠানো হয়েছে কৈভিস্তু আর অন্যান্যদের সাথে কথা বলার জন্য। একজোড়া চোখ ছাড়া আর কী অস্ত্র সাথে আনতে পারে লোকটা? দুই হ্যাঙ্গারের মাঝখানের আলোকিত জায়গাটা পেরোবার সময় কাঁটাতারের বেড়ার ওপারে তাকালো কর্নেল। ওদিকে কোথাও পাহাড়, উঁচু ঢিবি বা বালিয়াড়ি নেই, যেখানে দাঁড়িয়ে রানওয়ের ওপর ভালোভাবে নজর রাখা যায়। প্রোডাকশন হ্যাঙ্গার সার্চ করা হয়ে গেলে নিজেকে সে স্মরণ করিয়ে দিল বেড়ার ওপারেও ডক পেট্রোল পাঠাতে হবে। কিন্তু মনের খুঁতখুঁত ভাব তবু যায় না। কেন যেন সন্দেহ হচ্ছে কমপ্লেক্সের ভেতর ঢুকে পড়েছে লোকটা। না, এই শেষ সময়ে কোনো ঝুঁকি নেবে না সে। গোটা প্রজেক্ট এলাকা আরেকবার তন্ন তন্ন করে সার্চ করতে হবে। 1 নম্বর হ্যাঙ্গার থেকে কর্নেল সাসকিনকে বেরিয়ে যেতে দেখল কৈভিস্তু। বইয়ের নিচে তাকালো সে, দেখলো তার দিকে তাকিয়ে দুজন মেকানিক নিজেদের মধ্যে কি যেন বলাবলি করছে আর হাসছে। ওদের মুখের ওপর দুজনকেই অবাক করে দিয়ে কৈভিস্তুও একগাল হাসল। তাকে ওরা আতঙ্কিত আর ভয়ে কাঁপতে দেখবে বলে আশা করেছিল। ওদের মুখের ওপর হাসতে পেরে অদ্ভুত একটা তৃপ্তি অনুভব করলো কৈভিস্তু। কমরেড ডিরেক্টর, MiG-31 পাইলটের সিটে বসা টেকনিশিয়ান বলল, বেশি সময় নেই, তাড়াতাড়ি শেষ করুন। ওয়েপন্স গাইডেন্স সিস্টেমের সার্কিটগুলো শেষবারের মতো চেক করে নিচ্ছে কৈভিস্তু। ইনস্ট্রুমেন্ট প্যানেলের বাঁ দিকের একটা অংশ খুলে ফেলা হয়েছে। ভেতরে দেখা যাচ্ছে জটিল ওয়্যারিং আর মিনিয়েচার সার্কিট। কৈভিস্তুর নির্দেশে ফাইনাল চেকিংয়ের কাজ এগিয়ে চলেছে। সে জানে মেকানিক আর টেকনিশিয়ানদের অনেকেই কেজিবির লোক। লেবার ক্যাম্পে থাকার সময় তারপর একটানা গত 5 বছর ধরে বাধ্য করা হয়েছে তাকে এই ওয়েপন্স গাইডেন্স সিস্টেমের ওপর কাজ করতে। পাইলটের আসনে বসা টেকনিশিয়ান ফজ আজ প্রায় 7 বছর ধরে তার সহকারী হিসেবে কাজ করছে। কৈভিস্তু জানে ফজ কেজিবির একজন চর, তার ওপর নজর রাখার দায়িত্ব পালন করছে। ফজের বাবা ছিলেন একজন নাৎসি, রেড আর্মির হাতে 1945 সালে গ্রেফতার হয়। টেকনিশিয়ান হিসেবে ফজ একটা প্রতিভা। শত্রু হলেও প্রতিভার প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে কৈভিস্তুর। ফজ কেজিবি এজেন্ট, সেজন্য তার ওপর ওর কোনো বিদ্বেষ নেই। ওরা যে যার দায়িত্ব পালন করছে মাত্র, নিয়তির বিধান খণ্ডায় কে? হাত ঘড়ি দেখল কৈভিস্তু, 4:04। প্রিন্টেড একটা সার্কিট চেক করছে ফজ। এই ফাঁকে হ্যাঙ্গারের ভেতর নিরাপত্তা ব্যবস্থা জরিপ করে নিল সে। MiG-31 টেইল ইউনিট ছাড়িয়ে আরও সামনে চলে গেল তার দৃষ্টি। ওদিকে এক কোণে দ্বিতীয় প্রোটোটাইপটা রয়েছে। প্রথমটার তুলনায় নিষ্প্রভ দেখালো ওটাকে, কিন্তু সে জানে ওটারও ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণ ভরা আছে। ফ্যাক্টরির ওপর কোনো ধরনের বিমান হামলা হলে মুহূর্তের নোটিসে আকাশে উঠে যেতে পারবে। সোভিয়েত ইউনিয়নের সমস্ত এয়ারক্রাফটই হোক সেটা প্রোটোটাইপ, প্রোডাকশন মডেল বা সার্ভিস এয়ারক্রাফট, সামরিক বিমান হলেই হলো, সর্বক্ষণ হামলা ঠেকাবার জন্য প্রস্তুত হয়ে থাকে। কাজেই পিটি ডাফ প্রথম প্রোটোটাইপ নিয়ে আকাশে ওঠার সাথে সাথে কী ঘটবে আন্দাজ করা কঠিন নয়। প্রথমটার পেছনে দ্বিতীয়টাকে লেলিয়ে দেবে ওরা। অস্ত্রসজ্জার জন্য খানিক দেরি হবে বটে, তাও খুব বেশি হলে ঘণ্টাখানেক। সিস্টেমস আর কন্ট্রোলস চেকিং হয়তো বাদই দেবে। দ্বিতীয় MiG-31 আকাশ থেকেই রিফুয়েলিংয়ের সুবিধা ভোগ করবে, কিন্তু পিটিকে রিফুয়েলিংয়ের জন্য নিচে কোথাও নামতে হবে। ইসরাফিলভ আর কর্নিজয়ের সাহায্য নিয়ে দ্বিতীয় প্লেনটাকে অচল করে দেবে সে, তা না হলে ধরা পড়ে যাবে পিটি। আকাশে ওঠার পর PP2ই পিটির একমাত্র বিপদ। অন্তত আর কোনো বিমান পিটির MiG-31 সাথে পাল্লা দিয়ে পারবে না। আগুন, এটাই একমাত্র সমাধান, ভাবল কৈভিস্তু।
হ্যাঙ্গারের ভেতর দাউ দাউ আগুন জ্বলে উঠলে আতঙ্কিত হয়ে পড়বে সবাই। সেই সুযোগে প্লেনের ককপিটে উঠে বসবে পিটি। প্লেনটাকে গড়িয়ে নিয়ে বাইরে ট্যাক্সিওয়েতে চলে যাবে। কেউ কিছু সন্দেহ করবে না। সবাই ধরে নেবে প্রোটোটাইপ 1কে আগুন থেকে বাঁচাবার চেষ্টা করছে পাইলট। এক ঢিলে দুই পাখি। পিটিও পালাবার সুযোগ পাবে, ওর পিছু ধাওয়া করার উপায়ও থাকবে না। আগুন ধরানো কোনো সমস্যা না। হ্যাঙ্গারের ভেতরে প্রচুর তেল, কাঠ ছাড়াও দাহ্য পদার্থের কোনো অভাব নেই। সহকারীদের আগেই এ ব্যাপারে পরামর্শ দিয়ে রেখেছে সে। ওদের সাথে আরও একবার কথা বলা দরকার। শেষ পর্যন্ত পিটি সত্যি পালাতে পারবে কিনা এই প্রশ্নে কোনো উদ্বেগ নেই কৈভিস্তুর। পিটির MiG-31 কোনো রাডারে ধরা পড়বে না। তার মানেই রাশিয়ানরা ইনফ্রারেড বা প্রক্সিমিটি মিসাইল ছুটতে চাইলে প্রথমে ওদেরকে প্লেনটা দেখতে পেতে হবে। ঝাঁক ঝাঁক এয়ারক্রাফট পিটিকে ধাওয়া করতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এয়ারকিংয়ের টেল সেকশনের দিকে তাকালো কৈভিস্তু। স্পেশাল টেল ইউনিটে কাজ করছে ইসরাফিলভ। প্রথম থেকে শেষ পর্যন্ত এটা তার নিজের প্রজেক্ট। তার সহকারী হিসেবে এই প্রজেক্টে কাজ করছে কর্নিজয়। টেল অ্যাসেম্বলিতে রয়েছে অ্যান্টি মিসাইল সিস্টেম আর ইসিএম গিয়ার। এ দুটো কাজে লাগবে পিটির। কৈভিস্তুর ধারণা পরীক্ষামূলক হলেও সিস্টেমটা কাজ করবে। এর আগে মাত্র একবার একটা আরপিভিতে ব্যবহার করা হয়েছে। আজ অবশ্য ওয়েপন্স ট্রায়ালের এটাও একটা অংশ। পাইলট সিস্টেমটার কার্যকারিতা পরখ করবে। সময় নিয়ে একটু উদ্বেগ বোধ করল কৈভিস্তু। ফার্স্ট সেক্রেটারি আসবেন সকাল 9টায়। তার আগেই ওদের 3জনকে গ্রেফতার করা হবে জানে সে। খুব বেশি হলে 6:30টার মধ্যে শেষ হয়ে যাবে তাদের কাজ। তার মানে ওদের দৃষ্টি অন্যদিকে ফেরাবার শেষ সময় ওই 6:30। পিটির জন্য টেক অফ করার আদর্শ সময় হতে পারে ওটা। 5টায় বিরতি, ওরা কফি খাবে। তখনই সহকারীদের সাথে কথা বলবে সে। কড়া নজর রাখা হচ্ছে তার উপর। ঘণ্টাখানেক আগে টয়লেটে গিয়েছিল সে, যেন দেয়াল ফুঁড়ে বেরিয়ে এলো একজন গার্ড। পিছু নিয়ে টয়লেটের দরজা পর্যন্ত গেল সে। নষ্ট পাওয়ার ট্রানজিস্টর খুঁজে বের করেছে ফজ, আর মিনিট কয়েকের মধ্যে পেয়ে যাবে। ফাইনাল চেক শেষ করতে করতে তারপর আর বেশি সময় লাগার কথা নয়। পেয়েছি কমরেড ডাইরেক্টর। মুখ তুলে কৈভিস্তুর দিকে তাকালো ফজ। তার ঠোঁটে তেরসা একটু হাসি লেগে রয়েছে, যেন বুঝতে পেরেছে নষ্ট ট্রানজিস্টরটা কৈভিস্তুই ওখানে ফিট করে রেখেছিল কাজ শেষ করতে যাতে দেরি হয়। কৈভিস্তুও হাসলো, কিন্তু ম্লান। ফজের হাত থেকে চৌকো প্লাস্টিকটা নিয়ে নেড়েচেড়ে দেখলো কৈভিস্তু। ঠিক আছে, তুলে ফেলো ওটা, আরেকটা আনছি আমি। টেকনিক্যাল স্টোর থেকে? কিন্তু আপনি কেন যাবেন? কুঁজো হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে কোমরে ব্যথা ধরে গেছে, বলল কৈভিস্তু। ওটা নিয়ে আসি, তাহলে সিধে হয়ে একটু হাঁটাও হবে। ফজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মই বেয়ে নেমে এলো সে। হারামখোর বুদ্ধকাহিকে, ও মরে গেছে, ওকে তোমরা মেরে ফেলেছ। বিস্ফোরিত হলো ইন্সপেক্টর বাজারনিক। ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল লুদভিক আর গর্চেভ। দুজনকেই বোকা বোকা হতভম্ব দেখালো। রাস্কিনের লাশের সামনে থেকে উঠে দাঁড়ালো বাজারনিক, রাগে ফুঁসছে। ওদের দিকে পেছন ফিরে ফোনের রিসিভার তুলে ডায়াল করলো মেজর রোমানভ। বাজারনিকের মুখ থেকে আবার গালাগালির তুবড়ি ছুটল। তার দিকে ফিরে রোমানভ শান্ত গলায় বলল, মরে গেছে তো কি হয়েছে, ও কিছু জানতো না। জানতো না? না, বলল রোমানভ। তাহলে এখন কি হবে? তোমার মহামূল্যবান MiG-31 যে। ম্লান একটু হাসল রোমানভ। জানি MiG-31-এর বিপদ কাটেনি, সেজন্যই তো এখনও মস্কোয় রয়েছি আমি। সেজন্যই তো কথা বলতে চাইছি কম্পিউটার রুমের সাথে। হাত ঘড়ি দেখল বাজারনিক। 4:30। কটা বাজে খেয়াল আছে? হ্যালো। রিসিভার থেকে হাত সরিয়ে কথা বলল রোমানভ। রোমানভ, খবর কি? এত দেরি হচ্ছে কেন? ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তালিকাটা চাই আমি। ক্রেডেলের রিসিভার নামিয়ে রাখলো সে, বাজারনিকের দিকে ফিরল। অপারেটর বলল, এটা একটা জটিল কাজ, আরও সময় লাগবে। ওহে, লাশটাকে নিয়ে যাও তোমরা, আমার ঘেন্না লাগছে। লাশ নিয়ে কামরা থেকে বেরিয়ে গেল লুদভিক আর গর্চেভ। বাজারনিক জানতে চাইল, কী চেক করছে ওরা? একটা তালিকা এরই মধ্যে তৈরি করেছে, বলল রোমানভ। কিন্তু তাতে মাত্র 7-8 জন অ্যারোনটিক্স এক্সপার্টের নাম রয়েছে, আমেরিকা আর ইউরোপের। বয়স আর যোগ্যতার বিচারে আমরা যাকে এখানে খুঁজছি তার সমান। এখন ওরা কে কোথায় আছে সেটা জানার চেষ্টা চলছে। চেষ্টা করতে করতে যদি সময় পেরিয়ে যায় তাহলে আর লাভ কি? পায়চারি শুরু করলো রোমানভ। কিন্তু করারও তো কিছু নেই। হয় আমরা সময় মতো তথ্যটা পাবো, না হয় পাবো না। এ নিয়ে চিন্তাভাবনা না করাই ভালো। এসো, কম্পিউটারকে আর কি জিজ্ঞেস করা যেতে পারে একটু ভেবে দেখি।
এক মুহূর্ত পর বাজারনিক বলল, এয়ারক্রাফট সম্পর্কে সম্ভাব্য সব কিছু চেক করে দেখতে বলতে পারো। সব পদের লোক সম্পর্কে? কিভাবে? আমেরিকান বা ইউরোপিয়ান অ্যারোস্পেস প্রোগ্রামের সাথে যারা জড়িত তাদের সবার ফাইল চেক করা যেতে পারে, বলল বাজারনিক। ওরা আমাদের এখানে একজন যোগ্য সমর্থ বুদ্ধিমান লোককে পাঠিয়েছে। একজন অ্যাস্ট্রোনট হতে অসুবিধে কোথায়? আমাদের একজন কসমোনটের কথা ধরো, কি দেখতে হবে, কি প্রশ্ন করতে হবে, ইনফরমেশন অ্যানালাইজ করার নিয়ম ইত্যাদি সবই তার জানা। রোমানভকে চিন্তিত দেখালো। পায়চারি থামিয়ে বাজারনিকের মুখের দিকে তাকিয়ে থাকলো সে। আমরা যাকে খুঁজছি তার বয়স 25 থেকে 28, শক্ত সমর্থ, বুদ্ধিমান। প্রথমে তাকে তুমি একজন এজেন্ট বলে সন্দেহ করেছিলে। হতে পারে তার কমান্ডো ট্রেনিং আছে। নিঃসন্দেহে সে ভালো একজন পাইলট। নাসার অ্যাস্ট্রোনটরা সবচেয়ে সেরা ট্রেনিং পাওয়া। পাইলট? ভালো একজন পাইলট? চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠেছে রোমানভের। হতে পারে ওরা হয়তো MiG-31 হাইজ্যাক। এই তো ঠিক লাইনে চিন্তা করছো। কম্পিউটারকে বলো। না, দ্রুত মাথা নাড়ল রোমানভ। টেলিফোনে কাজ হবে না, চলো আমরা নিজেরাই যাই। কম্পিউটার ইন্ডেক্স দেখে অপারেটরকে পরামর্শ দিতে পারবো ঠিক কী চাই আমরা। দুনিয়ার সেরা পাইলটদের একটা তালিকা হাতে পেলে, আর তারা কে কোথায় আছে জানতে পারলে, বুঝতে পারবো কাকে পাঠিয়েছে ওরা। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল ওরা। ঘড়িতে তখন 4:40। শাওয়ার কিউবিকলে একটা চেয়ার নিয়ে বসেছে রানা। মেঝেতে লুটিয়ে থাকা ভারী পর্দা ভাঁজ করে চেয়ারের পিঠে ঝুলিয়ে দিয়েছে যাতে পানির ছিটে গায়ে না লাগে। শাওয়ারটা অন করা। কিউবিকলের ভেতর ঘন কুয়াশার মতো বাষ্প ভেসে বেড়াচ্ছে। এখনও কোনো বিপদ হয়নি, কিন্তু মনে মনে জানে জসেস্কু নির্ঘাত ধরা পড়বে, আর ধরা পড়লে তার মুখ থেকে ঠিকই কথা আদায় করবে কেজিবি। শারীরিক অত্যাচার কতক্ষণ সইতে পারবে জসেস্কু, সেটাই হলো প্রশ্ন। সে মুখ খুললে ওকে খুঁজে বের করা কেজিবির জন্য কোনো সমস্যাই নয়। এসো, মনে মনে আহ্বান জানালো রানা। আমিও তৈরি হয়ে আছি। যাই ঘটুক না কেন এয়ার কিংয়ের একেবারে কাছে পৌঁছে ধরা পড়তে রাজি নই বাপু। ককপিটে যদি চড়তে না পারি লাশ হয়ে ফেরত যাব। হেরে গিয়ে প্রাণে বাঁচতে রাজি নই। কৈভিস্তু আর তার সহকারীদের কথা মনে পড়ল ওর। ওদের সাহসের সত্যিই তুলনা হয় না। ইউনিফর্ম খুলে শুধু শর্টস পরে চেয়ারে বসে আছে রানা। বেনিনের সাথে একই লকারে মিলিটারি ইন্টেলিজেন্সের ইউনিফর্মটা রেখেছে ও। লকারটা আরেকবার খুলতে হয়েছিল ওকে। এক হাত দিয়ে অচেতন শরীরটাকে ধরে রেখে আরেক হাতে ইউনিফর্মটা ভেতরে গুজে দিতে হিমশিম খেতে হয়েছিল ওকে। গরম বাষ্প, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবে গরম থাকছে শরীরটা। চোখে ঘুম, কিন্তু জানে এখন ঘুমানো মানে মৃত্যুকে একটা সুবর্ণ সুযোগ করে দেয়া। প্রথমে সামনের রুম থেকে ভেসে আসা আওয়াজটা ওর কানে ঢুকলো না। দ্বিতীয়বার ডাকলো লোকটা, সাথে সাথে শিরদাঁড়া খাড়া হয়ে গেল ওর। রেস্টরুমে কেউ ঢুকেছে। সাবধানে ধীরে ধীরে উঠে দাঁড়ালো রানা, চেয়ারটা যাতে কোনো শব্দ না করে। কে? সিকিউরিটি চেক কর্নেল, জরুরি। সন্দেহ নেই কেজিবি। কর্নেল সাসকিন তাহলে সন্দেহ করছে বিদেশি এজেন্ট প্রজেক্ট এলাকার ভেতর ঢুকে পড়েছে। কি চাই তোমার? কর্কশ সুরে জানতে চাইল রানা। আরও একটা লাশ, নাকি শুধু আহত করার সুযোগ পাওয়া যাবে? আপনার আইডেন্টিফিকেশন? মাথায় যেন বাজ পড়ল রানার। কয়েক সেকেন্ড অসাড় হয়ে থাকলো ওর চিন্তা শক্তি। ওর দ্বারা এ ধরনের একটা ভুল হতে পারে বিশ্বাসই করতে পারল না। ছি, ধিক্কার দিল নিজেকে। এই ভুলের ক্ষমা হয় না। বেনিনের কাগজপত্র বেনিনের পকেটেই রয়ে গেছে সব। বের করে নেয়ার কথা মনেই পড়েনি ওর। ইচ্ছে হলো চড়িয়ে নিজের গাল দুটো ফাটিয়ে দেয়। আইডি কার্ড চাইছে ওরা, দেখাতে না পারলে। এরপর আর কিছু ভাবা যায় না। দ্রুত চিন্তা করছে রানা, বিপদ থেকে বাঁচতে হবে। গলা চড়িয়ে বলল, জাহান্নামে যাও, আমি এখন গোসল করছি। বিরক্ত করার আর লোক পাওনি না? রেস্টরুম থেকে মাত্র 5 গজ দূরে দাঁড়িয়ে রয়েছে রানা। গার্ড আর ওর মাঝখানে শুধু একটা ভারী পর্দা। ও কি একা এসেছে, নাকি সাথে আরও কেউ আছে? দুঃখিত কমরেড কর্নেল, কিন্তু বুদ্ধিটা নিশ্চয় তোমার মাথা থেকে বেরিয়েছে সোলজার। বুঝতে পারছি রেস্টরুম সার্চ করতে এসেছো তুমি। সামান্য একজন গার্ড হয়ে কতটা ক্ষমতা রাখো দেখাতে এসেছো আমাকে। কর্নেল সাসকিন কোথায়, সে জানে? না, মানে। ক্ষীণ একটু হাসি ফুটল রানার ঠোঁটে, কিন্তু আর কিছু বলল না ও। আধ মিনিট পেরিয়ে গেল, তারপর হুঙ্কার ছাড়ল ও।
এখনও তুমি ওখানে দাঁড়িয়ে আছো? তোমার স্পর্ধা তো কম নয় দেখছি। আবার অপেক্ষা। সন্দেহ নেই পর্দার তলা দিয়ে ওর ছায়া দেখতে পেয়েছে গার্ড, কিন্তু লোকটা যে চলে যায়নি বুঝতে পারল রানা। যাবার আগে ক্ষমা চাইবে, যদি না চায় ধরে নিতে হবে সরাসরি কর্নেল সাসকিনকে গিয়ে রিপোর্ট করবে সে, নাকি এগিয়ে এসে পর্দা সরাবে, দেখতে চাইবে ওকে। অটোমেটিকটা বেনিনের বাথরুমে, বাথরুম ঝুলছে বাথরুমের দরজার পেছনে। ওদিকে যাওয়ার কোনো উপায় নেই, দেখে ফেলবে। মারতে হলে খালি হাতেই মারতে হবে, কিন্তু লোকটা যদি গুলি করে, গুলির আওয়াজ হলে। দুঃখিত কমরেড কর্নেল। প্রায় আধ মিনিট পর নিস্তব্ধতা ভাঙল গার্ড। কিন্তু সাবধানে থাকবেন কমরেড কর্নেল। কর্নেল সাসকিন অর্ডার দিয়েছেন সন্দেহজনক কাউকে দেখলেই গুলি করতে হবে। এজেন্ট লোকটা নাকি ভারী বিপজ্জনক। কান পেতে থাকলো রানা। বুটের অস্পষ্ট আওয়াজ পাওয়া গেল, দূরে সরে যাচ্ছে। তারপর আরও একটা শব্দ, দরজা বন্ধ হলো। হাফ ছাড়ল রানা। দরজা বন্ধ দেখলে কেউ সন্দেহ করতে পারে, তাই খুলে রেখেছিল ও। লকার থেকে আইডি কার্ড বের করে দ্বিতীয়বার চিন্তা করে দেখল, না, খোলাই থাকুক। অটোমেটিকটা বাথরুম থেকে নিয়ে এসে নিজের কাছে রাখলো। এবার হাত ঘড়ি দেখল ও, এখনও অনেক দেরি। এই মুহূর্তে কি করছে ওরা তিনজন? কৈভিস্তু, ইসরাফিলভ আর কর্নিচয়। আর সবাই ক্যান্টিনে গেছে, কিন্তু ওদের তিনজনকে হ্যাঙ্গার থেকে বেরোতে দেওয়া হয়নি। এয়ারক্রাফটের পাশে মেঝের ওপর বসে কফি খাচ্ছে ওরা। টেকনিশিয়ানরা সবাই একসাথে যায়নি, পালা করে হ্যাঙ্গার থেকে বেরিয়েছে। একদল ফিরে এলে আরেক দল গেছে, আর গার্ডরা কেউই হ্যাঙ্গার ছেড়ে মুহূর্তের জন্য নড়েনি। টেকনিশিয়ানদের একটা দল ফিসফিস করে আলাপ করছে গার্ডদের সাথে, আর চোখে ওদের তিনজনের দিকে তাকাচ্ছে, হাসছে লুকিয়ে লুকিয়ে। কৈভিস্তু লক্ষ্য করলো কফির কাপে চুমুক দেওয়ার সময় কর্নিচয়ের ঠোঁট কাঁপল। অভয় বা আশ্বাস দেওয়ার কোনো মানে হয় না, হাস্যকর শোনাবে। সহানুভূতি প্রকাশ করার কোনো ইচ্ছেও জাগল না। এ পথে তারা স্বেচ্ছায় এসেছে। তবু জীবনের মায়া বড় মায়া। খারাপ বা ভয় তো একটু লাগবেই। নিজের কথা নয়, কৈভিস্তু মেয়েটার কথা ভাবছে। আগেই ব্যবস্থা করা ছিল, পিটি ডাফ তাদের কোয়ার্টার থেকে বেরিয়ে আসার পরপরই সলভিনার প্রেমিক এসে সলভিনাকে বিলিয়ার্ডস থেকে বের করে নিয়ে গেছে। মেয়েটার কপালে শেষ পর্যন্ত কী আছে কৈভিস্তু জানে না। তাকে গ্রেফতার করা হবে জানে সে। হয়তো ষড়যন্ত্রে সলভিনারও হাত আছে বলে ওকেও ওরা গ্রেফতার করতে পারে। ছেলেটার সাথে আজ সকালেই বিয়ে হয়ে যাবে সলভিনার। স্ত্রীকে রক্ষার জন্য চেষ্টার কোনো ত্রুটি করবে না সে। তার বাপ অত্যন্ত প্রভাবশালী লোক। ছেলের মুখ চেয়ে সেও হয়তো পুত্রবধূকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। বাকি সলভিনার ভাগ্য। ইসরাফিলভকে খুব অস্থির দেখালো। দায়িত্বের ব্যাপারে অত্যন্ত সচেতন সে। নিচু গলায় জিজ্ঞেস করলো, সময় তো আর বেশি নেই তাই না? কী করতে হবে বলে ফেলুন। আমি আর আধ ঘন্টা সময় নষ্ট করতে পারবো, বলল কৈভিস্তু। কাজ শেষ করতে তার বেশি দেরি হলে ফজ সন্দেহ করবে। আমাদেরও সেই একই অবস্থা, বলল ইসরাফিলভ। টেইল অ্যাসেম্বলির কাজ শেষ করতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় নিয়েছি আমরা দুজন। আর বড়জোর আধ ঘন্টা, এর মধ্যেই কাজ শেষ করতে হবে। ওরা আমাদের সাথে এ ধরনের আচরণ না করলেও পারত, বিড়বিড় করে বলল কর্নিচয়। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে খেলা শেষ। ওরা চাইছে আমরা ভয়ে জড়সড় হয়ে থাকি, বলল কৈভিস্তু। ওদেরকে খুশি হতে দেই কেন? এসো, এমন ভাব দেখাই যেন আমরা কিছুই বুঝতে পারছি না, ভয় পাইনি আমরা। কাজের কথা বলুন। ইসরাফিলভের দিকে তাকালো কৈভিস্তু। যা বলেছিলাম, আগুন। না, ওদিকে তাকিও না। দ্বিতীয় প্রোটোটাইপের কাছে। কোনো একটা অজুহাত দেখিয়ে ওদিকে আমাদের একজনকে যেতে হবে। এখন নির্দিষ্ট একটা সময় ঠিক করে ফেলা দরকার। 6:30, তার বেশি দেরি করা যাবে না। বেশ, তাই, বলল কৈভিস্তু। ধরাবার দায়িত্ব আমার, বলল ইসরাফিলভ। 6:10 আমি টয়লেটে যাওয়ার নাম করে টেল সেকশন ছেড়ে যাব। গার্ডদের কেউ যদি সাথে যেতে চায়, ব্যাটাকে মরতে হবে। শুধু যদি আর কোনো উপায় না দেখো, তাহলেই কারোর সাথে লাগবে, সাবধান করে দিল কৈভিস্তু। আমি চাই না তুমি আহত হও। অটোমেটিকটা সাথে আছে তো? মাথা ঝাঁকালো ইসরাফিলভ। গুড। টয়লেট থেকে বেরিয়ে এসে আগুন লাগাবার জন্য যা যা দরকার সব তুমি দ্বিতীয় প্রোটোটাইপের পেছনে পাবে। কয়েক ড্রাম পেট্রোল আর। কিভাবে আগুন ধরাতে হয় আমি জানি, হিস হিস করে বলল ইসরাফিলভ। তাহলে এসো, পিটি ডাভের সাফল্যের জন্য শেষবার প্রার্থনা করি আমরা।